আছে, ঠিক আছে, বাট সবাই হয়তো জানেন মোটামুটি আমার সাথে যারা কানেক্টেড আছেন, অনেক ট্র্যাজেডি আসলে আসলে মানুষের লাইফ ইজ ফুল অফ ট্র্যাজেডি। দেখেন গতকাল এই যে সীতাকুণ্ডে যে বিস্ফোরণ ঘটলো, কে জানতো যে আসলে তাদের এরকম হবে, যারা বাঁচাইতে যাবে তাদের এই অবস্থা হবে, কে জানতো আসলে, তাই না? তো স্টিল নাও এখন পর্যন্ত কতজন মারা গেছে? 40 জন বলতেছে, কিন্তু অনেকে এখনো নিখোঁজ। এরা সম্ভবত মানে এদের হাড় মাংস রক্ত মাংস হয়তো বা বেশি। নিখোঁজ, এবং যারা পাইছে মানে যারা হসপিটালাইজড আছে এর 70 থেকে 80% মারা যাবে। বুঝছেন বিষয়টা? বিকজ অফ আমি আমার বার্ন ইউনিটে তো প্রায় কত 22-23 দিন ছিলাম। 23 দিনের অভিজ্ঞতা যেটা বলে, বার্ন পেশেন্টদের হচ্ছে প্রথম অবস্থাটা মোটামুটি ভালোই থাকে, ভালোর দিকে দেখা যায়। সো আলটিমেটলি ডে বাই ডে কিন্তু ডিট্রয়েট করে, খারাপের দিকে যাইতে থাকে। বোঝা গেল? এবং পরবর্তীতে অনেকে যদি ওখান থেকে রিকভার করে, অনেকে বেঁচে যায়, আর ম্যাক্সিমামই থাকে না, চলে যায়, সত্যি কথা বলতে। বিকজ অফ আমি আইসিইউতে আমার বোন ছিল হচ্ছে লাস্ট 2 উইকস, 2 সপ্তাহ, এবং এমন কোনো দিন নাই মানে যেদিন মানে কি বলবো 4-5 জন করে লাশ বের না হইতো আইসিইউ থেকে। আমি কি বুঝাইতে পারছি ভাইরা? এমন একটা জায়গা ছিল, বিষয় ছিল। বাট আল্লাহ রহমতে আমার বোনের না আসলে কি বলবো অবস্থা ওরকম খারাপ ছিল না বলতে, আই মিন মানে আইসিইউ তে যেভাবে রাখে যে অবস্থা ওরকম না। ওর কিন্তু 24 ঘন্টায় ওর সেন্স ছিল, কথাবার্তা স্বাভাবিক ছিল, ওর দেখে বোঝার উপায় ছিল না যে ও এই ধরনের একটা ইস্যুর মধ্যে যাচ্ছে। এবং ও সার্বক্ষণিক কিন্তু কথা বলতো, খাওয়া দাওয়া করতো, এবং সবচেয়ে বড় কথা বাঁচার জন্য অনেক কনফিডেন্স ছিল, অনেক চেষ্টা ছিল। হ্যাঁ, অনেক চেষ্টা ছিল। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা দিক, এবং ও অনেক আশাবাদী ছিল। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। এবং আহ কি বলবো, আমি তো আসলে 24টা ঘন্টাই থাকছি, আমি তো আসলে 1 সেকেন্ডের জন্য আহ, দরজা থেকে সরি নাই যে আসলে একটা ওষুধ লাগবে, মেডিসিন লাগবে, কি সাইনে দিতে হবে, ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, বা ব্লাড আনতে হবে, যে 1 সেকেন্ড দেরি হবে। আহ, এই কারণে কিন্তু আমি ওই জায়গা থেকে কিন্তু নড়ি নাই। হ্যাঁ, সবসময় কিন্তু আমি ছিলাম, হ্যাঁ, কাছেই ছিলাম। আহ, চেষ্টার মানে বিন্দু মাত্র ত্রুটি যেটাকে বলে আসলে করি নাই। সর্বোচ্চ এর থেকে এক বিন্দু মাত্র আমার ভিতরে এতটুকু কষ্ট নাই যে ইস বোনটার জন্য যদি আরো একটু চেষ্টা করতাম, আরো একটু এই করতাম, তাহলে হয়তো বেঁচে থাকতো বা সেফ থাকতো। কিন্তু এর থেকে আর কিচ্ছু করার আমার দিক থেকে ছিল না, ফ্যামিলির দিক থেকে ছিল না, ডক্টরের দিক দিয়ে ছিল না। বোঝা গেল বিষয়টা? জি ভাই। এবং সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্ট ওকে দেয়া হয়েছে, সর্বোচ্চ টেক কেয়ার ও পাইছে, ঠিক আছে। এবং ইভেন আইসিইউ তে মাত্র, আপনারা যারা জানেন কিনা জানি না, ওখানে মাত্র সিট আছে মাত্র হচ্ছে 20টা আইসিইউ তে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। তো ওর মধ্যে সাধারণত আইসিইউ তে কাদের আনে একদম 11th স্টেজে চলে গেছে, এবং দেখা গেছে কিছুক্ষণ পরে লাইফ সাপোর্টে দিবে, এই ধরনের পেশেন্টকে আলটিমেটলি আইসিইউ দেয় না, কারণ ফাঁকা থাকে না আইসিইউ। আর প্রত্যেক দিনই তো অনেক লোক মারা যায়, কিন্তু সিসিইউ একটা ইউনিট আছে, এইচএসডিইউ। তো ওখানে আর মানুষ, ওখানে যদি কেউ মারা টারা যায়, ওখানে তো আসলে একটা খুব খারাপ অবস্থা সৃষ্টি হবে, সবাই কান্নাকাটি করবে, অন্যান্য রোগীদের অবস্থা কিন্তু আসলে কি ডাউন হয়ে যাবে। তো একদম 11th স্টেজে করতো কি, ওই পেশেন্ট গুলোকে আইসিইউ তে নিয়ে আসতো, এবং আইসিইউ তে আনার 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আমি নিজের পর্যবেক্ষণ 2 সপ্তাহ ওইখানে একদম পুরা মানে কি বলবো, মানে তীর্থের কাক যেটাকে বলে ওইরকম দাঁড়াই থাকার অভিজ্ঞতা বলি, যে আসলে সাধারণত বাঁচে না, আইসিইউ তে বাঁচে না। কিন্তু আমার বোনের ক্ষেত্রে কি হয়েছিল, ওর অবস্থা কিন্তু অত খারাপ ছিল না। প্রথম অবস্থা হ্যাঁ খারাপ ছিল, ইনফেকশন হয়েছিল, অনেক বেশি জ্বর আসতো, ওর একমাত্র কজ হচ্ছে জ্বর আসতো। বাট তারপরে ওরে সমস্ত সমস্ত ডাক্তার সামন্ত লাল সেন থেকে শুরু করে, ওখানকার ডাইরেক্টর থেকে শুরু করে সবাই আইসা ওকে দেখছে, ওকে টেক কেয়ার করছে, সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে, এবং ওকে কোনোভাবে একটা আইসিইউ ফাঁকা করে ওরে কিন্তু ওইখানে নেয় ফর বেটার অবজারভেশন, ফর বেটার ট্রিটমেন্ট, ফর মানে অলওয়েজ। বোঝা গেল বিষয়টা? এই জিনিসটা হওয়ার জন্য কয়েকদিন অবস্থা খারাপ ছিল, এরপরে মোটামুটি স্টেবল হয়েছিল। ইনফেকশন হয়ে গেছিল, 105 106 ডিগ্রি জ্বর,
মানে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স মানে থাকতো, কোন রকম একটু হয়তো পড়তো। আচ্ছা জাস্ট মিনিট, জানা লাগবে। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে আপনাদের ভাইরা? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আলটিমেটলি ওর মূল ইটা ছিল হচ্ছে জ্বর কন্ট্রোলে আসতেছিল না, ইনফেকশন হয়ে গেছিল। বাট আল্লাহ রহমত করতে করতে ওর অ্যান্টিবায়োটিক তো একটার পর একটা ই করে কি বলে ট্রাই করে দেখে যে কোনটা আসলে স্টেবল হয়। এরকম করতে করতে একটা অ্যান্টিবায়োটিক স্টেবল হয় আল্লাহ রহমতে, এবং এরপরে অ্যান্টিবায়োটিক একটার পর একটা মেইনলি আসলেই হয়ে যায়, কি বলে ওটাকে, রেজিস্ট্যান্স যেটাকে বলে, ইট ইজ নট ওয়ার্কিং। বোঝা গেল? ওইটা হওয়ার পরে মোটামুটি ওর জ্বরটা কন্ট্রোলে আসে। হ্যাঁ, ইভেন শুধুই না, আমার বোন খাওয়া শুরু করে। ইভেন যেদিন চলে যায় 23 তারিখ, 21 তারিখে ওকে নিয়ে হাঁটাইছে আইসিইউর ভিতরে, নার্স সহ দুলাভাই করে নিয়ে হাঁটাইছে। ঠিক আছে, মানে মোটামুটি এরকম একটা অবস্থা ছিল। তারপরে হচ্ছে আমি মাঝে একদিনের জন্য আসছিলাম, যে বোনের অবস্থা মোটামুটি ভালো দেখলাম, যে আমি একটু বসাই টসে আসি। তো তারপরের দিন শুনলাম যে ওর অপারেশন করবে, 23 তারিখ অপারেশন হওয়ার কথা ছিল, সকাল 7টায় ওটিতে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট ওটিতে আর নিতে পারে নাই। সকাল কয়টা, 5টা 45 মিনিটে চলে যায়। ওই দিন অপারেশন কথা ছিল, ওই দিনে মানে আমি 5-6 ব্যাগ আসলে রক্ত কালেক্ট করে রাখছি, ওরে মিনিমাম 20+ ব্যাগ ব্লাড দেয়া হয়েছে। বুঝা গেল? এবং আল্লাহ রহমত আসলে মানুষের যে এত ভালোবাসা, এতই, আমার কোনো কিছুতে বেগ পাইতে না, আমি যেখানে গেছি আল্লাহ সব জায়গায় রহমত করছে। ট্রিটমেন্ট সিস্টেম থেকে শুরু করে ব্লাড কালেকশন, এই মানে সব জায়গায় আল্লাহ কোথাও আটকায় নাই, সব জায়গায় করছে। ঠিক আছে, কিন্তু আসলে ওর হায়াত ছিল এইটুকু, এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আসলে। এর থেকে আর আসলে কিছু হইতে পারে না, এর থেকে আর কিছু হইতে পারে না। ভাই আসলে আপনজন হারানোটা ভাই, এটা ভাই ফিল করা, বলার থেকেও ফিল করাটা ভাই, যার হারায় ভাই সেই বুঝতে পারে একান্ত। আর হ্যাঁ, তা তো দেখেন আজকে যে সীতাকুণ্ডের অবস্থা, কত মায়ের কোল ফাঁকা হবে আজকে, কতজন তার বাবা হারাবে, কতজন তার সন্তান হারাবে, তার হাজবেন্ড হারাবে। 50 জন তো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, কথা জি বুঝেন। ভাই, আরো কত মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হসপিটালে যেগুলো হয়েছে এগুলো বললাম তো, 70-80% টিকবে না, এটা আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখে আসছি বার্ন ইউনিটে। আসলে কোনোদিন তো যাইনি, দরকার হয় নাই, গেছি দেখছি, আসলে বোঝা গেছে বিষয়টা কি কিভাবে হয়। এবং বার্ন পেশেন্টের সবচেয়ে বড় কমপ্লেক্সিটি হচ্ছে ইনফেকশন হবেই আসলে, যে যে ধরনের অবস্থাটা থাকে। এই ইনফেকশনটা অনেকের শরীরে যদি কোনোভাবে ওটা সাস্টেন করে যায়, তাহলে তার কিছুই নাই, যদি কন্ট্রোলে না আসে। আর যদি কন্ট্রোলে আসে তাহলে হয়তো অনেক কিছু আসে। আর এর জন্য সবচেয়ে বড় বিষয়টা কি, বার্নটের জন্য খুব বেশি ট্রিটমেন্ট নাই। ওদের ঘুম পড়াইতে পারে না, ঘুমের ওষুধ দেয় না, ঘুমের ওষুধ দিয়ে রিস্ক। ড্রেসিং যখন করতে যায়, মানে কি বলবো, আর বলার কিছুই নাই। এবং ওদের ওই ড্রেসিং করা অবস্থায় কিন্তু মানে অন্যান্য রোগীদের তো অবশ করে নিয়ে লাগে, কিন্তু ওদের অবশ করাটাও অনেক রিস্ক। ঘুমাইতে পারে না, ঘুমের ওষুধ দেওয়া যায় না। ঠিক আছে, মানে ওদের রুম গুলোতে এত বেশি ঠান্ডা থাকে, মানে আমরা স্বাভাবিক মানুষ ওখানে যদি যাই কাঁপতে কাঁপতে বের হব, বাট তাতেও তাদের আসলে ওতেও কিছু হয় না। ঠিক আছে, মানে অন্যান্য পেশেন্টদের হয় কি আস্তে আস্তে অবস্থা ভালোর দিকে যায় খারাপ থেকে, বাট এদের অবস্থা কি ডে বাই ডে খারাপের দিকে যাইতে থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা, বড় একটা প্রবলেম আসলে। ঠিক আছে, তা আমার বোনের প্রথম একটা ওটি হয় 8 তারিখে। ওই সময় অবস্থা খুব খারাপ ছিল, ওই সময় আমাকে ডাক্তার ডাইকে নিয়ে বললো ওটিতে, যে দেখেন এখন পর্যন্ত 8টা 10টা অপারেশন করছি, কোনো পেশেন্টের কোনো গার্জিয়ানকে ডাকি নেই, কিন্তু এই পেশেন্টকে ডাকলাম একমাত্র কারণ যে সেদিন বলছে যে অবস্থা খুবই খারাপ, যে কোনো কিছু হয়ে যেতে পারে, 50-50 চান্স আছে। বুঝছেন বিষয়টা? জি ভাই। ডাইরেক্ট এভাবে বললো 50-50 চান্স, ইনফেকশন অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি কি বললাম যে ডক্টর ইউল ট্রাই ইউর লেভেল বেস্ট, এর থেকে আর কিছু বলার নাই।
বললো যে এটা নিয়ে কোনো প্রশ্নই, আমরা আমাদের সর্বোচ্চ। ইভেন আমাকে বললো যে পেশেন্টের এজ যদি 50+ হইতো, আমরা যে ট্রাইটা করতেছি ট্রাইটাও করতাম না। বোঝা গেল? আমার বোনের এজ হয়েছিল 36 ইজ রানিং। তো ডাক্তারি করলো, আল্লাহ আল্লাহ করতে করতে ও আল্লাহ রহমতে 4.5 ঘন্টা লাগলো ফার্স্ট অপারেশন করতে, 4.5 ঘন্টা। যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে ওই দিক আল্লাহ রহমতে ফিরে আসলো। ঠিক আছে, এরপরে কয়েকদিন একটু ভালো থাকলো, এরপরে মোটামুটি শ্বাসকষ্ট শুরু হইলো কিছুটা। পরে অক্সিজেন লেভেল মেনটেন করে স্যাচুরেশন লেভেলটা মেনটেন করা গেছিল। পরে আইসিইউতে নিয়ে গেল খুব দ্রুত। অনেক দামি দামি অনেক অনেক হাই পাওয়ারের মেডিসিন গুলো অ্যাপ্লাই করছে অনেক। তার মধ্যে প্রথম অবস্থায় কিছু সাপ্লাই ছিল না, তো ওগুলা সবগুলোই এনে দিচ্ছি। আবার ডক্টর আমাকে বললো যে দেখেন যে সরকারি হাসপাতালে কিছু রেস্ট্রিকশন আছে। দ্যাট মিনস আমাদের নিয়ম থাকে সম্পূর্ণই হসপিটাল থেকে দিয়েই ট্রিটমেন্ট করতে, বাইরে থেকে কিছু আনা যাবে না। ঠিক আছে, এখন বললো যে আমাদের নিয়ম নীতি নাই, কিন্তু আমি বললাম ডক্টর প্লিজ সেভ মাই সিস্টার এনি হাউ, যা যা করার লাগে যা করতে হয় সবকিছুই করেন। আই ক্যান এফোর্ড ইট, আই ক্যান ম্যানেজ ইট। হ্যাঁ, আপনার যেভাবে হোক, আপনি এত নিয়ম নীতি না করে কিভাবে কি করতে হবে আপনি সেভাবে বলেন, সেভাবেই করি। এগুলো করার সঙ্গে সঙ্গেই পুরা ডাক্তার সবাইকে গাইডলাইন দিয়ে দিল যে ওর যেখানে যে অবস্থা যেটা যেটা লাগবে তোমরা সব দিতে থাকো, ওরা আইনে দিবে, তোমরা কোনো নিয়ম নীতি এসে কোনো কিছু তোয়াক্কা করার দরকার নেই। এবং আমি এরপরে এভাবে লিখতে থাকলো আর আমি আনতে থাকলাম, সবকিছুই করলাম আসলে। যাই হোক, পরে আইসিইউতে গেল, আইসিইউতে যে তারপরে আরো অনেক মেডিসিন ওরে এক্সট্রা সাপ্লাই দিছে। যেমন হয়তো কারো একটা পেশেন্টের জন্য হয়তো দামে একটা মেডিসিনের দাম হয়েছে 10,000 টাকা, 15,000 টাকা, এটা হয়তো 2টা সাপ্লাই একজনের জন্য বরাদ্দ আছে আইসিইউতে, কিন্তু ওকে কিন্তু ফাইনালি যে কয়টা লাগছে সেই কয়টা পর্যন্ত দিচ্ছে। বুঝা গেল? আর সবচেয়ে বড় কথা যে ও মোটামুটি ভালোই স্টেবল হয়েছিল, ওর নিজে চিন্তা ছিল আর কয়েকদিন থাকার পরেও বাসায় যাবে, বাসায় যায় কিভাবে কি করবে, প্ল্যান প্রোগ্রাম ইচ এন্ড এভরিথিং সবকিছু আসলে ঠিক ছিল, কিন্তু আল্লাহর প্ল্যান ছিল আসলে আলাদা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভাইয়া হুম, এটা কি মানে সিলিন্ডার থেকেই হয়েছিল? সিলিন্ডার থেকে হয়েছিল। ও বোন হচ্ছে বসিলা ব্রিজ পার হয়ে নতুন বাড়ি করছে, এখানে 4 তলা বিল্ডিং করছে মনে হয়। হ্যাঁ, তো ওখানে লাইনের কানেকশন হয় নাই এখনো, তো ওরা সিলিন্ডার ইউজ করতো আর কি। তো রোজার দিন ছিল, হয়তো জানালা আটকানো ছিল না কি ছিল জানি না। আসলে বিপদ যখন ঘটবে না তখন কিছু না কিছু ভুল হবেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে তখন বলে কত 11টা হয়তো বাজবে, ঠিক আছে, এই টাইমটাতে হয়তো এসে গেছিল, রান্নাঘরে গেছিল, হয়তো কি ধরাইতে গেছিল, কিভাবে কি হয়ে যে ধরে গেল আসলে ওইটা তো বুঝে উঠতে, ওইটা যদি বুঝতোই তাহলে তো আসলে ধরতো না। বোঝা গেল বিষয়টা? জি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। তো সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করলো। আরেকটা বিষয়টা হয়েছিল কি, ওদের বাসা তো মোহাম্মদপুরের খুব কাছে, তো ওখানে একটা সিটি মেডিকেল ওখানে নিয়ে গেছিল, ওখানে রাখা হয়েছিল, ওখানে 3 দিন রাখা হয়েছিল। তবে যদি ইনফেকশনটা যদি বাইরে যায় আলটিমেটলি ওদের কারণেই হয়েছে, কারণ ওরা উপর দিয়ে চামড়ার যে লেয়ার গুলো ছিল ওরা ডুইলে ডুইলে না একদম উঠাই ফেলছে, নাম্বার 1। নাম্বার 2, ওরা 4 দিনে আমাদের প্রায় কত, প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো বিল করছে শুধু। ঠিক আছে, যাই হোক ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে প্রথম দিন ডক্টর দেখছিল, মাঝে ঈদ গেল, ঈদের মাঝে 2 দিন ডক্টর দেখতে পারে নাই, বা জুনিয়র ডক্টর এরা ছিল। ঠিক আছে, পরবর্তীতে আমি 4th ডেতে যখন আমি ডাক্তারের সাথে খুবই করে বললাম যে আপনি পেশেন্ট সম্পর্কে আমাকে আপডেট দেন, কি অবস্থা কি সবকিছু বলেন, না হলে এই করা যাবে না। এরপর সে আমাকে ডাইকিনে বিশাল একটা ট্রিটমেন্ট প্ল্যান দিল, কয়েক লক্ষ লক্ষ টাকার বিশাল হিসাব দিল। ঠিক আছে, মাসের পর মাস প্ল্যানিং দিল। তো আলটিমেটলি আমি তো আসলে প্রথম অবস্থায় বুঝি নাই যে আসলে ওর অবস্থাটা কি, এবং ডক্টর আসলে কিছু ডিসক্লোজ করে নাই, বলছে সামান্য একটু স্কিনে একটু লাগছে, এগুলো হয়তো ঠিক হয়ে যাবে, এই মানে প্রপারলি ডিসক্লোজ কিছুই করে নাই। বাট ফাইনালি আমি যখন পুরো জিনিসটা দেখলামই করলাম, দেখার সঙ্গে আর আমি একটা সেকেন্ডও দেরি করিনি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে কে কে আছে আগে ফোন দিলাম, আমার সার্কেলে ফোন দিতে দিতেই আলটিমেটলি বের হয়ে গেল। ঠিক আছে, তারপর আমার বন্ধু ছিল এখানে, বড় ভাই ছিল, সবকিছু ম্যানেজ হয়ে গেল। এবং
সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে নিয়ে সিট টিট সবকিছু ব্যবস্থা করে ফেললাম। ওটা নিয়ে কোনো জায়গায় কোনো কিছুতে বেগ পাইতে হয় নাই আসলে। কিন্তু আলটিমেটলি যেটা বললো ডক্টর, ফাইনালি যে ইনফেকশনটা হয়ে গেছে, ইনফেকশনটা হওয়ার মূল কারণটা ছিল হচ্ছে ওরা ঘষে ঘষে ডলে ডলে প্রত্যেকটা দিন 4 দিনে ওরা কি করছে, ড্রেসিং করছে। এবং ড্রেসিং শুধু না, আমার হাতটা কি দেখা যাচ্ছে? জি ভাই। হাতটা সে ওর এই দিক দিয়ে হয়েছিল, এই দিক দিয়ে দেখা গেছে চামড়া তো দেখা গেছে মানে কি বলবো ছাড়া ছাড়া হয়ে গেছে, একটু একটু আছে ছাড়া ছাড়া এই দিক দিয়ে হয়ে গেছিল। এগুলো ডলে ডলে না একদম পুরো মানে কোনো কিছুই রাখে নাই, মানে পুরো সাদা মানে মাংসের মতো বের করে ফেলছে। ওহ, ঠিক আছে, ওর মূল ইটা হলো ওরা করে ফেলছে। ঠিক আছে, আলটিমেটলি ইনফেকশনটা কন্ট্রোলে আনতে পারে ডক্টর। এবং যে 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 অ্যান্টিবায়োটিকটা আসলে কন্ট্রোলে আসছিল, আলটিমেটলি ওইটা ফাইনালি রেজিস্ট্যান্স হয়ে যায়, ওইটা ফাইনালি রেজিস্ট্যান্স হয়ে যায়। ঠিক আছে, সো আলটিমেটলি ওখানে রেজিস্ট্যান্স হয়ে গেলে ইনফেকশন মিন্স একটার পর একটা পরবর্তী অর্গান অ্যাটাক করবে। ঠিক আছে, আস্তে আস্তে ইমিউনিটি কমাই দিবে। হ্যাঁ, এভাবে করে করে আলটিমেটলি হয়ে যায়। এবং ফাইনালি যেটা হয়েছিল যে শ্বাসকষ্ট হয়েছিল, শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। পাশে তো আর কেউ কে থাকতে দেয় না, আপনারা তো জানেন মনে হয় আইসিইউতে। আইসিইউতে শুধু আমরা তখনই যাইতে পারতাম ওকে যখন খাওয়াইতে যাইতাম, বা আমি ডক্টরের সঙ্গে কথা বলতে যাইতাম, বা বিভিন্ন টেস্ট বা বিভিন্ন বিষয়ে যখনই করতাম তখন একটু যাইতে পারতাম, বেশিক্ষণ থাকতে পারতাম না। আর ওকে যখন একটু খাওয়াইতো তখন একটু মানে যে খাওয়াইতো সে একটু যাইতে পারতো, তাছাড়া তো আর ওখানে যে থাকতে দিত না, ই করতে দিত না। তো পাশেও কেউ ছিল না আসলে। ঠিক আছে, হয়তো নার্সরা ছিল বা ডাক্তার ছিল, তারা তো তারাই, তারা আর কি করবে, তাই না? আর সবচেয়ে বড় কথা, কাউকে ডাকেও নাই? না না না, ডাকে না। ওখানে তো যাইতে দেয় না কাউকে। আইসিইউতে আইসিইউতে নরমালি কাউকে ঢুকতে দেন। আইসিইউতে ডাকে না। আর আমি বলি আইসিইউতে অন্যান্য পেশেন্টের যে অবস্থা, অন্যান্য পেশেন্টদের মানে কি বলবো, কমপ্লিটলি আপনি দেখলেই বুঝতে পারবেন, মানে কারো সেন্স থাকে না, ম্যাক্সিমাম লাইফ সাপোর্টে দেয়া থাকে। কিন্তু আমার বোনের পরিস্থিতি ছিল সম্পূর্ণই ভিন্ন। যে কোনো মানুষ দেখলেই মানে বুঝতো যে একদম পুরো সুস্থ স্বাভাবিক একটা মানুষ। মানে আর আমার বোন আল্লাহর রহমতে বা আল্লাহর ইসে অনেক সুন্দর ছিল। ঠিক আছে, ও দেখতে শুনতে খুব মাশাআল্লাহ। ঠিক আছে, এবং ওর চেহারায় সেই ধরনের কোনো ছাপই ছিল না ওর ভিতরে। ঠিক আছে, ও যেমন ছিল ঠিক সেরকমই ছিল আসলে। ঠিক আছে, এবং ও নিজেই বলতো, আমরা তো জানতাম যে ওকে ওখানে নিয়ে গেছি বেটা, ঠিক ও নিজেই বলতো যে অন্যান্য পাশে যে রোগী আছে আমার অবস্থা তো খারাপ না, আমার তো ভালো টেক কেয়ার করার জন্য আনছে বা ই করছে। ঠিক আছে, ও নিজে এই কথাগুলো বলতো। ও 2 দিন আগে আমাকে বলছে আমার একটা পন্স কিনে দিয়ে যাস, আমি এই জায়গায় একটু হাঁটা চলা করবো। ও নিজের মুখ থেকে এই কথা বলা। ঠিক আছে, তারপরে আল্লাহ। ও খাইতে হচ্ছে, খাওয়ার মধ্যে ডিম খাইতে বলতো অনেক বেশি, প্রতিদিন 10টা 12টা ডিম খাইতে বলতো। তো এতগুলো পারতো না, 7টা 8টা পর্যন্ত কিন্তু খাইতো ডিম। ডিম বলতে আহ 2টা কুসুম, কুসুম সহ, বাকিগুলা হচ্ছে কুসুম ছাড়া আসলে। ঠিক আছে, খাইতো, কলাটা খাইতো, কয়েকদিন ভাতও খাইছে, বেশ ভালো পরিমাণে ভাত খাইছে। আর ওই ধরনের আইসিইউ পেশেন্টের খাওয়ার একমাত্র খাওয়া কিন্তু নল দিয়ে, বোঝা গেল? কিন্তু জি। আল্লাহর রহমতে আমার বোনের এই ধরনের কোনো কিছু করলে প্রথম কিছুদিন খারাপ অবস্থা ছিল তখন নল দিয়ে দিছিল। ঠিক আছে, বাট ও কিন্তু মুখে সবসময় খাইছে। এবং আলটিমেটলি ও ছিল আসলে আমাদের গার্জিয়ান একদম, মানে যে কোনো বিষয়ে। ঠিক আছে, আলটিমেটলি ও কিন্তু ওখানে বসেও কিন্তু আমাদের সমানভাবে কিন্তু সবকিছুর মাথায় রয়েছে, সবভাবে গাইডলাইন দিচ্ছে, শুনছে কি করতে হবে কি করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু কি করতে থাকছে। বুঝা গেল বিষয়টা? তো এই আঙ্কেল আন্টির কি অবস্থা ভাই এখন? আব্বা আম্মা, আব্বা আম্মা তো তাদের বড় সন্তান, তো সন্তানের সাথে কোনো কিছু তুলনা নাই। বাট বড় সন্তানটা কিন্তু একটু ডিফারেন্ট। তার যদি কারো যদি মানে কি বলবো 10টা সন্তানও থাকে বা 4টা সন্তানও থাকে, কিন্তু ওই 3জন মিলে জানা পাবে তার থেকে আরো কয়েক গুণ বেশি পায় কিন্তু আদর ভালোবাসা কিন্তু বড় সন্তান। ঠিক আছে, এবং বড় সন্তান বলতে এমন সন্তান অর্থাৎ সে কিন্তু আসলে ফিলিংসটা বোঝায়, বাবা হওয়ার ফিলিংস, মা হওয়ার ফিলিংস। বোঝা গেল বিষয়টা? জি তো ভাই। সুতরাং এটা সম্পূর্ণ আলাদা। আমার বাবা তো আসলে এমন ভাবে কাঁদতে থাকে, মানুষ তো কাঁদতে কাঁদতে একটা সময় ক্লান্ত হয়ে যায়, হয়ে যায়, নন স্টপ, একটা সেকেন্ডের জন্য তার
কান্না থামে না, মানে কান্না শুধু চোখের জল পড়া না, আমি অনেক কান্নাকাটি করছি, আমি অনেক মানে শাউট করে করে কাঁদছি, চোখে জল পড়তে পড়তে এখন আর তুলনামূলক ওইভাবে জল আসে না, বা চোখে দিয়ে জল গড়ায় পড়ে কিন্তু শাউটিং হয় না, ঠিক আছে। কিন্তু আমার আব্বা আমার মা ঠিক একই অবস্থা। ওর বাচ্চা, দুইটা বাচ্চা, আপনারা জানেন কিনা, ওর হচ্ছে বড়টা ক্লাস 10-এ পড়ে, ছেলে, মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুলে পড়ে, আর ছোটটা মেয়ে ক্লাস 3-তে পড়ে, ভিকারুন্নেসায় পড়ে। হ্যাঁ, তো মেয়েটা কিন্তু এখনো কিছুই বুঝতেছে না আসলে, ও তো মানুষজনের মধ্যে থাকতেছে, আর আজকাল বাচ্চারা ফোন টোন গেম টেম দিলে তো মানে অনেক কিছু থেকে দূরে থাকে, ঠিক আছে। ও কিন্তু এখনো বুঝতে পারছে না, বড়টা বুঝতেছে, কিন্তু বড়টা হচ্ছে কি, মানে মানুষ কিন্তু যদি চিল্লায়, কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি ফেলে, হ্যাঁ মানে শাউটিং করে, অনেক কিছু কিন্তু রিলিভ হয়ে যায়, জানেন তো বিষয়টা। জি ভাই। বাট ও কিন্তু কান্নাকাটি করে না, ও মানে একক দৃষ্টিতে চাইয়ে থাকে বাগিচে, মানে দ্যাট ইজ অ্যালার্মিং, ঠিক আছে। এগুলা আলটিমেটলি কিন্তু অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আর বাচ্চা দুইটা অনেক ম্যাচিউর। ম্যাচিউর মিন্স এই যুগে বাচ্চাটা যে ধরনের হয়, মানে ঠিক আছে, বা অনেক কিছু জানে না, বুঝে না, শিখে না, কিন্তু ওরা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিক্যাল, যথেষ্ট পরিমাণ মানে কি বলবো, বাস্তবতা, এবং যথেষ্ট পরিমাণ ম্যাচিউর, ঠিক আছে। আর এখন হয়তো আসলে বাস্তবতার ক্ষেত্রে এখন ম্যাচুরিটি আরো তৈরি হবে, হইতে বাধ্য আসলে, তাই না, আল্লাহ দিয়ে হ্যাঁ, দিবে। আল্লাহই ভাইয়া উপর থেকে দিয়ে দেবে। আল্লাহর আল্লাহ ফয়সালা তো ভাই। বাইকটা দেখলাম খুবই ম্যাচিউর, তার ও ফিউচার প্ল্যান গুলো আমাকে বললো, সে বিএমএ তে ভর্তি হবে। ও খুবই ম্যাচিউর। ও এটা গেছিলা তো, তুমি তো গেছিলা তাই না ভাইয়া জি মারুফ? জি 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 জি, তুমি আমার সাথে। দেখছো না, আমি হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। দেখো যে আমি একদিনের জন্য কিন্তু রাইখে আসছিলাম, এবং আমি জানি হি ইজ দ্য অনলি পার্সন, ঠিক আছে। মানে দুলা ভাই সে এত কিছু দৌড়দৌড়ি করা, এত কিছু সে ম্যানেজ করতে পারবে না, ঠিক আছে, এত করা যায় না, কিন্তু আমি জানি যে হি ইজ দ্য অনলি পার্সন যে ম্যানেজ করতে পারবে, এবং একমাত্র আমি ওর ভরসা আমি রাইখে আসছি। এবং ও দেখছো তো যে কিভাবে দৌড়াইছে, হ্যাঁ কিভাবে হ্যাঁ কি হ্যাঁ। করছে, সেকেন্ডে সেকেন্ডে, ঠিক আছে। এবং ওরা কিচ্ছু বলে দেয়া লাগে না, খালি বলতে হবে মামা এটা করো, ও দৌড় দিয়ে পাগলের মতো সব করেই ফেলাবে, ঠিক আছে। এবং খুব ম্যাচিউরড, আল্লাহ তাআলা এটুক একটা দিচ্ছে, হয়তো আল্লাহ ওরে নিয়ে যাবে হুম। বলেই হয়তো এত ম্যাচিউরড হয়েছে। আর আমার বোনটা মানে মানুষজনের এত পছন্দের ছিল, মানে আত্মীয়, মানে কোথাও আমাদের আত্মীয় স্বজনের কোনো গন্ধ আছে, যে কোনোভাবে আমাদের আত্মীয় স্বজন হয়, ওর কোনো পাড়া প্রতিবেশী, ওর বন্ধু বান্ধব, মানে একটা মানুষের জন্য যে এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ এই জিনিসটাও তো একটা অভিভূত একটা বিষয়, এবং এই জিনিসটা আসলে কয়জন পায়, এটা একটা ভাগ্যের বিষয়, ঠিক আছে। ওর বান্ধবীরা বন্ধুরা এখনো ফোন দিয়ে মানে কি যে কান্নাকাটি করে, মানে আমি আর কি বুঝতে পারবো, আমার বোন গেছে আর ওদের বান্ধবী গেছে, মানে পাগল হয়ে যায়। আমাকে প্রত্যেক দিনে ওর বন্ধুরা বান্ধবীরা দুইজন একজন করে ফোন দেয়, ফোন দিয়ে মানে অস্থির হয়ে যায়, পাগলের মতো অস্থির হয়ে যায়। আমার আত্মীয় স্বজন, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, যেখানে যেখানে যে অবস্থায় যে আছে, সবারই একই। এবং আমার বোনের নাম ছিল হচ্ছে নিপা, ঠিক আছে। সবারই একই রকমের মানে আহাজারি, একই রকম শাউটিং, এবং ও সবার সাথে সম্পর্ক রাখতো, সবার খোঁজ নিত, ঠিক আছে, সবার বিপদে আপদে ডিসিশন দেয়া, পরামর্শ দেয়া, বুদ্ধি, ঠিক আছে, ইচ এন্ড এভরিথিং, মানে সবকিছু ম্যানেজ করতে পারতো। আল্লাহ ওরা এই গুণটা দিয়েছিল। এবং আমাদের ফ্যামিলির প্রত্যেকটা বিষয় মানে ও আছে বলতে আমাদের কারো কোনো চিন্তা ভাবনা ছিল না। পার্সোনালি আমি ওর উপর মানে 100% ডিপেন্ডেন্ট ছিলাম, মানে আমি আমার কেরিয়ার ছাড়া, বুঝা গেল, কেরিয়ারের বিষয়টা তো যার যার মতো করেই করতে হবে, কিছু বলার নাই। ও হয়তো সাপোর্ট দিত, ইন্সপিরেশন দিত, এই বাট এভরি আদার সাইড, এই যে আমার বাসার পিছন দিয়ে যা দেখেন বা বাসায় যা আছে, একটা জিনিস আমার নিজের কেনা না, নিজের হাত দিয়ে কেনা না, বা নিজের পছন্দ নিয়ে কেনা না, ও সব নিজে থেকে কিন্তু কিনে দিচ্ছে। ও যেটা না আসতে পারছে ভিডিও কলে দেখে বুঝে শুনে আমাকে এই করতে দিচ্ছে, বোঝা গেল। আমার বাবা মা বোন সব জায়গায় সবকিছুতে আসলে ওর উপর, অর্থাৎ আমরা চাইলেও আসলে ওকে আমরা করতে পারতেছি না, মানে যেদিকে তাকে সেদিকেই ও। বুঝতে পারছি। ঠিক আছে। আর আমার বাবা মা আসলে আরো বেশি করে, যে যখন এই করে যে গ্লাসে পানি ঢেলে খাবে আমার আব্বা,
যে আমার নিপা এটাই করে দিয়ে গেছে, এইটা কই আর পানি খাওয়া আসে না, চোখ দিয়েই পানি তার পড়তে থাকে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা বিষয় আসলে। হ্যাঁ, আসলে একটা মানুষ যা মানে কি আসলে একটা মানুষ চলে যান, একটা মানুষ যদি চলে যায় তো যদি তার মধ্যে সীমাবদ্ধ থাকতে, তাহলে কিন্তু একটা মানুষ যদি মানে কয়েকটা ফ্যামিলি এটার সাথে জড়িত, বোঝা গেল বিষয়টা? একটা কয়েকটা পৃথিবী চলে যাওয়া মনে হয়। পৃথিবী চলে যাওয়া। কিন্তু আসল কথা কি যে শেষ সময় নাকি এরকম হয় যে আজরাইল বলতে থাকে, আমি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার জন্য এক মুঠো অন্ন বা এক মুঠো পানির কিন্তু সন্ধান আর কিন্তু আমি পাইলাম না, ঠিক আছে? এবং তখনই নাকি মানুষজন নাকি ওই অবস্থাতেই চলে যায়। আমার সবাই যারা আছে আপনার সঙ্গে সবাই বলতেছিল যে আমি কিন্তু ও যখন এই যে আমি কিন্তু ওই সময় ছিলাম না, আমি কিন্তু একদিনের জন্য খুলনাতে আসছি, এখানে অফিস করছি। হ্যাঁ, তারপরের দিন ওর অপারেশন সকাল 7টায়। হ্যাঁ, তো মোটামুটি ওর অবস্থা ভালো আছে, স্টেবল। মারুফ, তুমি শুনছিলাম না ভাই? মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে, বোন ভাগনা জি বলছিল জি না? ভাই, শুনছিলাম। আমাকেও বলতেছে যে আম্মু খুবই ভালো আছে, কোনো সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, এবং কিভাবে খুশি খুশি দৌড়ায় দৌড়ে সবকিছু করতেছিল, আর আমি সারাক্ষণ এই সাইডে 4 তলায় উঠছে, 8 তলায় উঠছে, দৌড়াই 4 তলায় দৌড়াই 10 দৌড়াই মিনিট। দৌড়াই হ্যাঁ উঠতেছিল। এর মাঝে কয়েকবার গেছে আইসিইউ থেকে, কয়েকবার হ্যাঁ ইনজেকশন দিচ্ছে, দুর্দ ইনজেকশন নিয়ে আসছে। আমি সারাক্ষণ বসে বসে ওকে এইভাবে বলতেছি। একবার একটা কথা বলছে, দ্বিতীয়বার আমার কোনো কিছু বলতে হয় নাই, বলার দরকার হয় নাই। বোঝা গেল বিষয়টা? ও করে গেছে। তো আমিও মোটামুটি রাত্রেবেলা অফিস থেকে এসে টেসে আমিও মোটামুটি একটু ভালোই এসে থাকলাম যে না, বোনটার অবস্থা ভালো, আর একটা অপারেশন করলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। ডক্টরও সেটা বললো। ও নিজেও মোটামুটি এক্সাইটেড অনেকটা যে এই অপারেশনটা করার পর কয়েকদিন পর আমি বাসায় চলে যেতে পারবো। বোঝা গেল? যাই হোক, আলহামদুলিল্লাহ রাত্রেবেলা ঘুমাইলাম। সকাল কয়টা 5টা 50 বা 55-তে দুলাভের ফোন থেকে ফোন আসছে। ফোন আইসে মানে এসে দেখি যে কান্না কান্না স্বরে যে অপু ঢাকায় চলে আসলো, তোমার বোনের অবস্থা কি কই, আপুর অবস্থা ভালো না। মানে আমি তো আসলে কিছু একটা বুঝেই গেছে যে হয়তো আমি এতটুকু হোপ হয়তো ছিল যে হয়তো লাইফ সাপোর্টে দিচ্ছে, কারণ আইসিইউ পেশেন্টের আমি দেখি যে অ্যাটলিস্ট 24 আওয়ার্সে লাইফ সাপোর্টে অ্যাটলিস্ট দেয়, সর্বোচ্চ চেষ্টাটা করে। এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, মারুফ গেছো তো ভাই? দেখছো না যে কত সুন্দর এবং এবং কত সুন্দর এবং অর্গানাইজ হইতে করা, সব নিট এন্ড ক্লিন। নিট এন্ড ক্লিন, সর্বাধিক চিকিৎসা ব্যবস্থা, এবং প্রত্যেকটা ডক্টর বাইরে থেকে কিন্তু ট্রেন আপ, ঠিক আছে? এবং সর্বাধুনিক ট্রিটমেন্ট হয় ওখানে। যে ওটা একটা গভর্নমেন্ট হসপিটাল, কারো দেখে বোঝার উপায় নাই, সম্ভব বোঝার উপায় নাই কিন্তু, ঠিক আছে? তো সবকিছু মিলেই আল্লাহর রহমতে অপারেশন হবে বা এই সে, আমরা তো খুব ছিলাম। তো আমি তারপর একটা আশাবাদী ছিলাম যে হয়তো লাইফ সাপোর্টে দিচ্ছে। আমি এর মধ্যে তো রওনা দিয়ে দিচ্ছে, আমি শোনার সঙ্গে সঙ্গে মানে 5 মিনিটের মধ্যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। যে জায়গায় যে অবস্থায় ছিলাম, ট্রাউজার পরা ছিলাম, যেভাবে ছিলাম ওই অবস্থায় বের হয়ে গেছি আমি, ঠিক আছে? তো যাক, অতটুকু ক্ষোভ ছিল। কিন্তু 6:30টার দিকে বা 7টার দিকে, 6:30 হবে, হ্যাঁ, ওখান থেকে আনসার আমাকে ফোন দিল। তো আনসারদের সাথে অনেকদিন থাকতে থাকতে আমার খুব সুন্দর একটা হয়ে গেছিল, রিলেশন বিল্ড আপ হয়ে গেছিল। এবং ওকে সবাই, ডাইরেক্টর থেকে শুরু করে সবাই আসতো, সারাক্ষণ টেক কেয়ার করতো, ঠিক আছে? আনসাররা আমাকে অনেক বেশি ভ্যালু দিত, অনেক করতো। তো ওখান থেকে আমার একজন ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আপনার বোনের এনআইডি কার্ডটা লাগবে, এনআইডি কার্ডটা একটু নিয়ে আসেন বা পাঠাই দেন। তো ওইটা যখন বলছে আসলে তখন আমি কনফার্ম হয়ে গেছি, কারণ এনআইডি কার্ড তো আলটিমেটলি নর্মাল অবস্থায় যাবে না, বোঝা গেল? আর ওখানে আসলে বের করার সঙ্গে সঙ্গে নিয়ে আসা যায় না, ওখানে কিন্তু প্রথম মর্গে পাঠায় দেয়, এরপর শাহবাগ থানায় যায় ক্লিয়ারেন্স দিতে হয়। আদারওয়াইজ ওটা পোস্টমর্টম, ওটা পুলিশ কেস হয়ে যায়, বোঝা গেল? তখন ওটাকে আবার পোস্টমর্টম করবে, করবে। আবার ওই জিনিসটা আবার ওর যে এলাকা ওখানকার থানাকে ইনফর্ম করতে হয়, বেশ কিছু ফর্মালিটিজ এর ব্যাপার আছে, ঠিক আছে? পরে আর কি করার, যাই ওকে বন্ড দিয়ে দুলাভাই আর আমার আব্বা নিজে যাই ওখানে বন্ড দিয়ে ওকে করে আসলো, কাগজপত্র নিয়ে আসলো। এর ভিতরে আমি মনে হয় 10:30টার মধ্যে ঢাকায় পৌঁছে গেছিলাম। বুঝছে যে তো এই অবস্থা, সবাই ছিল ঢাকায়, সবাই ছিল, একমাত্র আমি মানে বাইরে ছিলাম আর কি। মোটামুটি সবাই আমার জন্য ওয়েট করতেছিল। পরে কি করব? পাশে থেকে সে সময়টা কাছে থাকতে পারবে। হ্যাঁ, এই যে একটা কথা দেখেন, সবচেয়ে বেশি ওর করছে হচ্ছে আমি তো 24 ঘন্টা রয়েছে, মানে আমাকে সবাই বাসায় যেতে বলছে। আমার
ঠিক মতো ঘুম নাই, গোসল নাই, সারা শরীরে কন্টিনিউয়াসলি মানে ঘাম হয়ে মানে ওটাই গোসল করে যেতাম, সারা শরীরে আমার চুলকানি হয়ে লাল লাল গোটা গোটা হয়ে মানে ভয়ানক অবস্থা। এখনো মনে হয় কিছু আছে কিনা জানি না, মশার কামড় দেখেন তো প্রচন্ড, এখানে খুব জি ভাই দেখা যাচ্ছে। সামান্য, এখানে কিচ্ছুই না, মানে লাল মানে হয়ে গেছিল একদম, মানে যে কোনো সুস্থ মানুষ দেখলে এটা ভয় পাবে এমন একটা অবস্থা ছিল, ঠিক আছে। বাট তারপরে আমার এইগুলো না আমার কিচ্ছুই মনে হয় নাই। এবং আমি জানি না, একটা সেকেন্ডের জন্য মানুষের একটু ক্লান্তি আসতে পারে, একটু অবসাদ লাগতে পারে, আমার না কিচ্ছু হয় নাই। আমি ফিজিক্যালি, আমি আপনাদের সাথে তো দেখেন যে আপনাদের সাথে আমি সারাদিন অফিস করি, আপনাদের সাথে আবার পেঁচাল পারি, ক্লাস নেই, ক্লাসের বাইরে আরো অনেক কাজ করতে হয়, আমাকে বিভিন্ন জন ফোন দেয়, তাদের গাইড করতে হয়, আমার সোশ্যাল অ্যাক্টিভিটি করতে হয়, আমার ফ্যামিলির অনেক কিছু মেনটেন করতে হয়। আমার ভিতরে কিন্তু কোনো ক্লান্তি নাই, আল্লাহর রহমতে। আমি আল্লাহর কাছে খুব করে বলি আসলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অনেক এনার্জি স্পিড আছে। এবং হসপিটালটা তো আর স্বাভাবিক জায়গা না, আমি তো এনে অ্যাটলিস্ট নির্দিষ্ট টাইমে ঘুমাই, নির্দিষ্ট মানে সবকিছুই গোসল সবকিছুই চেঞ্জ, এভরিথিং ঠিক আছে। বাট হসপিটাল মানে কি, আপনার কমপ্লিটলি লাইফ সাইকেল কিন্তু চেঞ্জ, বোঝা গেল বিষয়টা। এবং কন্টিনিউসলি ফ্লোরে ঘুমাইছি, শুইছি, এটা তো কোনো বিষয় না। আসলে মানুষ তার আপনজনের জন্য করতে পারে না এমন কোনো বিষয় নাই, ঠিক আছে। এটা হলো সবচেয়ে সত্য কথা এবং ধ্রুব সত্য কথা, ঠিক আছে। তার আসলে সেই পরিমাণ ভালোবাসা থাকে, এবং আসলে থাকে, রক্তের সম্পর্কের বিষয়টা সম্পূর্ণই আলাদা, ঠিক আছে। এবং বিষয়টা কি, আপনি অনেক সময় কিন্তু ঠিক পাবেন না, বুঝতে পারবেন না যে ওর প্রতি আপনার কি পরিমাণ ভালোবাসা, আবেগ বা এই জিনিসগুলো আছে। বাট দেখবেন যখন বিপদে পড়ে যাবে, হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে না, আসলে আপনি তাকে কতটা ভালোবাসেন, কতটা টেক কেয়ার করেন, কতটা রেসপেক্ট করেন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাই। যেমন বোন সারাক্ষণ আমারে ফোন দিত, সারাক্ষণ বললাম না, প্রত্যেকটা বিষয়ে বুদ্ধি অনেক সময় বিরক্ত হয়ে যায়, তুই রাখ তো, ফোন রাখ, সারাক্ষণ তোর এত বুদ্ধি দেওয়া লাগবে না, তো পরামর্শ দেওয়া লাগবে না, খুব বেশি বুদ্ধি, এরকমও তো বলতাম, এরকম হয়তো অস্বাভাবিক কিছুই না কিন্তু, তাই না? এরকম হয়, এরকম হইতো কিন্তু, ঠিক আছে। বাট ওর প্রতি যে এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ, এটা আসলে ওইভাবে ফিল করার মতো সুযোগ হয় নাই। সুযোগ কখন হয়, মানুষ যখন কোনো বিপদে পড়ে, মানুষ যখন কোনো কি বলবো ক্রিটিক্যাল কেজে চলে যায়, তখনই আসলে কিন্তু সময় হয়, সুযোগ হয়, বোঝা গেল? তো এই আর কি অবস্থা। পরে এখান থেকে তো আসলে ওর যে বিষয়টা হয়েছিল, ওর ম্যাক্সিমাম জায়গা দিয়ে ঘাস শুকায় আসছিল, কিন্তু এক জায়গায় শুকায় নাই, এবং আলটিমেটলি ওখানে ইনফেকশনটা হয়ে কিন্তু চলে যায়, বুঝাইতে পারছি, ওখানে ইনফেকশন হয়ে চলে যায়, এই আর কি অবস্থা। কত পার্সেন্ট বার্ন হয়েছিল? প্রথম বলছিল 23%, পরে অপারেশন ওটিতে, ফার্স্ট ওটিতে যখন নিল তখন আমাকে বললো যে 23 না, এর থেকে অনেক বেশি, ঠিক আছে। আমার 30-40 কথা বললো, বাট ফাইনালি দেখলাম যে ফাইনালি লেখছিল 30% আর কি। বাট 30 বলতে কি, সামান্য যদি আপনার একটু দেখেন, একটু হিট লেগে এখানে কালো দাগ হয়, এটাও কিন্তু একটা পার্সেন্টেজ অফ বার্ন। আবার এখানে যদি আপনার পুরো ভিতরে ঢুকে পড়ে, সেটাও কিন্তু একটা পার্সেন্টেজ অফ বার্ন, ঠিক আছে। কিন্তু আমার বোনের যে বিষয়টা ছিল যথেষ্ট ডিপ বার্নিং ছিল, আমি কি বোঝাইতে পারছি? অর্থাৎ এই যে টিস্যু, এই যে চামড়ার লেয়ার, এদিক দিয়ে ছিলই না, যতটুক ছিল ওইটুক তো যে বললাম না যে সিটি মেডিকেলে সব ধরে ঘষে উঠাই দিচ্ছে, বুঝা গেল? এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে বিষয়। যাই হোক, এখন আমাদের দোয়া করা ছাড়া আসলে কিছুই করার নাই, কিছুই করার নাই। আমরা সর্বক্ষণিকে আসলে ওকে ফিল করতেই হবে, ফিল করার মতো সবকিছু করে গেছে, ঠিক আছে। ওকে মনে করতেই হবে, আমরা চাইলেও আসলে ওকে ভুলতে পারবো না, কোনো সুযোগ নাই। বাট দেখো, দিন শেষে আমার বোন, আমি হয়তো কাজের মধ্যে থাকি থাকি আমার একটাই হয়ে গেছে, আমি গত এক সপ্তাহ আগে আমার মধ্যে যে পরিমাণে ছিল, এক সপ্তাহ পরে কিন্তু আমি কিন্তু আমার প্রাত্যহিক জীবনে কিন্তু ফিরছি, অনেকটা ফিরছি। আমি 70-80% কিন্তু নর্মালাইজ হয়ে গেছি। আজকে যে আপনাদের নিয়ে বসছি, ঠিক আছে, হয়তো সামনের দিন থেকে ক্লাস নিব, স্বাভাবিক হয়ে যাবে, হিউম্যান। এবং আল্লাহ তাআলা একটাই দিয়ে দেয়, কারণ আদারওয়াইজ একটা একটা শোকে কিন্তু মানুষ তাহলে চলে যাইতো, পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না, কথা সত্যি তো। জি ভাই। সুতরাং আল্লাহ এগুলো বুঝগুলো দিয়ে দেয়, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রশ্নই নাই, কোনো ডাউট নাই। এবং যতই যা বলি, দিন শেষে এটা আমাদের মানতেই হবে, মহান আল্লাহ তাআলা যেভাবে যেটা করেন সেটা অবশ্যই তিনি মহাজ্ঞানী, তিনি সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে। তার পরিকল্পনায় সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। সুতরাং এইটা নিয়ে আমাদের কোনোভাবে করার কোনো সুযোগ নাই।
আমাদের চেষ্টাটা করা আছে, আমাদের ভুলগুলা করার সুযোগ আছে, কিন্তু দিন শেষে তার পরিকল্পনাই মানে কি বলবো মহাপরিকল্পনা, ঠিক আছে? এটা আমাদের মানতে হবে, কিন্তু সবচেয়ে বেশি সাফারার কে হবে? ওর বাচ্চারা কিন্তু সাফারার হবে, হইতেই হবে, যতই যা সেটাই বলি, যে যতই যা বলি। ওর হ্যাঁ মামা আছে এটাই বলতে যাচ্ছিলাম মায়ের যে রিপ্লেস সবচেয়ে তো বেশি। হবে না ভাই কেউ। মা পৃথিবীতে শোনো ভাই, বাবা না থাকলে না মা এমন জিনিস, তার 2টা হাত হয়তো ফিজিক্যালি দেখা যায়, বাট তার আরো 10টা হাত, এমনি মার আরো 10টা হাত। মাই, ঠিক আছে? বা আমি আমার বোনদের মাদের আমি অনেক স্যালিউট করি, অনেক রেসপেক্ট করি, মানে প্রত্যেকটা সবাইকে আমি বলতেছি, মেয়ে জাতিদের, ঠিক আছে, যে তারা এত ধৈর্যের সাথে এত ইসের সঙ্গে সবকিছু যেভাবে মেনটেন করে, হ্যান্ডেল করে, আমরা একদিন করতে গেলেই হাঁপাই উঠি। সত্যি কথা, বাস্তব কথা যেটা। সুতরাং বাবা না থাকলে না মা কিন্তু সব সামাল দিয়ে রাখতে পারে, যেভাবে হোক বাচ্চারা কিন্তু খাওয়ায় পড়ায় বাঁচায় মানুষ করে ফেলতে পারে, ঠিক আছে? সবকিছু থেকে কিন্তু বিপদ হতে দূরে রাখতে পারে, কিন্তু মার অনুপস্থিতিতে একজন বাবা পারে না। খুব বেশি রেকর্ড নাই পৃথিবীতে, কি কথা জি সত্য ভাই, কিনা? সত্য জি ভাই। ভাই। সবচেয়ে বড় কথা যে বাবা সেই তো তার ওয়াইফের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকে। আমি আমার দুলাভাইয়ের কথা যদি বলি, দুলাভাইয়ের কোনো চিন্তা ভাবনা টেনশন কিছু, তার কাজ ছিল ঠিক মতো অফিস করা, যা ইনকাম করবে করবে, আমার বোনের হাতে ধরে দেয়া, এরপর আমার বোন বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত সমস্ত প্ল্যানিং মানে আমার বোনের ক্ষেত্রেই থাকতো। দুলাভাই যে আমার বোন অনেক বিচক্ষণ ছিল, অনেক পরিকল্পনা নিতে পারতো, অনেক আল্লাহ রহমতে মোটামুটি বুদ্ধি শুদ্ধি ছিল। তুলেবের কোনো চিন্তা ভাবনা, কোনো টেনশন সে কিছুই জানতো না। তার ওষুধ পর্যন্ত কোথাতে খায়, কোনটা নিয়ম, কোন বেলা খায়, সেটা পর্যন্ত সে কিন্তু জানতো না। বোঝা গেল বিষয়টা? বাচ্চাদের স্কুল, বাচ্চাদের টিচার, অনেক অনেক কিছু আসলে, ঠিক আছে? আহ, এগুলা কিন্তু আমার বোনই করতো, কিন্তু বোনের অনুপস্থিতিতে সে নিজেই তো মানে পঙ্গু, বাংলা কথা যেটা বলি, তাহলে সে বাকিদের কিভাবে হ্যান্ডেল দিবে? হ্যাঁ, আগে যা না পড়তো এখন বাস্তবতার ক্ষেত্রে তাকে করতেই হবে, বাইরে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, ঠিক আছে? কিন্তু তারপরেও আসলে, ঠিক আছে, মার অভাব মা। আর এখন ওই যে আমার ভাগ্নি ক্লাস 3-তে পড়ে, ওর এই টাইমে একটা মেয়ে মানুষের জন্য কিন্তু আরো বেশি টাফ, কারণ এটা সামনে সামনে কিন্তু মানে কি বলবো, এই ইচ্ছে থেকে যখন আহ কৈশোরে যাবে বা আস্তে আস্তে বড় হবে, অনেক টাফ টাইম মেয়েদের জন্য। বা ও হয়তো এটা কৈশোর থেকে একটু উতরাই উঠছে ভাগনাটা, ঠিক আছে, কিন্তু মেয়েদের জন্য কিন্তু খুব টাফ টাইম, খুব ক্রিটিক্যাল টাইম, ঠিক আছে, মানে অনেক বিপজ্জনক আসলে। এবং এই ধরনের ইস্যে পাশে একজন চাই, মাকে চাই আসলে, মার সাথে যে কথা বলতে পারবে, শেয়ার করতে পারবে, করতে পারবে, সেটা পৃথিবীর অন্য কারোর সাথে আসলে সম্ভব না, পারে না, ঠিক আছে? এই জায়গাগুলোতে কিন্তু উল্টা পথে ভাগ্নে এখন পর্যন্ত যতই ওরা কিন্তু উল্টা পথে আমার বাবা মাকে সান্ত্বনা দেয়, ঠিক আছে? ওরাই কিন্তু আমার বাবা মাকে থামাইতে যায়, চোখের পানি মোছাই দেয়, ঠিক আছে? যথেষ্ট পরিমাণ আসলে জানে, বোঝে আর কি, ঠিক আছে? এই আর কি। আসলে ভাই এখন তো দেখা যায় এই সময়টাতে এখন সবাই আছে কাছে, কিন্তু একটা সময় আসবে, তখন হয়তো বা সবাই চাইলেও থাকতে পারবে না পাশে। না, এটাই হচ্ছে বাস্তবতা। আবার দেখো যে ও ভিকারুননিসায় পড়ে, ভিকারুননিসায় তো সবাই জানি যে চান্স পাওয়া বা এই করাটা অনেক অনেক টাফ একটা বিষয়। লেখাপড়া যথেষ্ট ভালো, যথেষ্ট মনোযোগী এবং যথেষ্ট সিরিয়াস। তার একদম পুরো টার্গেট, সে জজ হবে, আমার ভাগ্নি জজ হবে, একদম পুরো তার ডেডিকেশন ও ক্লাস 1 থেকে যখন পড়ে, এবং সে এখনো স্টিল নাও একই মনোযোগের সাথে কিন্তু পড়াশোনা করতে থাকে। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেই সে কি করবে, সে নিজে টাকা জমাইতেছে, ঠিক আছে, টাকা জমায় সে এসি কিনবে। আমি তারে বলছি তুমি কবে একটা ডেডলাইন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই ঈদ পর্যন্ত বা এই পর্যন্ত তুমি যা জমাবা আমাকে দিবা, বাকি যা লাগে মামা তোমাকে কিনে এসি কিনে দিবে। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে তার ফোকাসটা কোথায়, ঠিক আছে? এবং বাচ্চারা তো এদিক সেদিক করে এটি করে ওরা অনেক ফুফু মামা চাচা নানা এগুলো নিয়ে ওরা অনেক টাকা পায়, ভাগ্নে ওরা কিন্তু এগুলো খরচ করে না, খালি আম্মুর কাছে দেয়, আম্মু আমার নামে এটা যা খরচ করে তো আব্বু আম্মুর কাছে তো করে, কিন্তু বাকিগুলা কি করে ওরা জমায় রাখে। ওদের এক একজনের জন্য কত 50,000 60,000 টাকা করে টাকা জমা আছে, নগদ হ্যান্ড ক্যাশ, সেটা 10 টাকার নোটের তো শুরু করে 5 টাকার থেকে শুরু করে 100 টাকা 500 টাকা 1,000 টাকা পর্যন্ত। বুঝতে পারছে? জি ভাই। একটা টাকাও কিন্তু ওরা খরচ করে না, ওরা কিন্তু ভাঙে না, ঠিক আছে? এই আর কি অবস্থা।
যাই হোক, এখন ওদের বুঝ ওদের দিতে হবে, আমাদের টেক কেয়ারটা আরো অনেক অনেক বেশি করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা, তাই না? বেশি করতে হবে, আর বেশি ভালোবাসা দিতে হবে, আবার ওইদিকে মানুষও করতে হবে। মানুষ না করলে তো এই পৃথিবীতে কেউ তার নিজের মতো করে না দাঁড়াইলে কে কোথায় যে তুমি পাবা, জায়গা পাবা, কি কাউরে দিবে? কেউ কাউরে কিন্তু দিবে না, ঠিক আছে? সবকিছু হ্যাঁ, নিয়ে সবচেয়ে চিন্তা বড় করতে হবে। ব্যাপার হচ্ছে ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ আপনারা ভাইয়া, যদি না করতে পারেন তাহলে ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। সুতরাং সবকিছু মিলে আসলে ওদের সাপোর্ট দিতে হবে সবাই আমি এসে। ঢাকা মেডিকেল কলেজে 1.5 মাস হুম, দৌড়াদৌড়ি করছি। আব্বুর হ্যাঁ, 2 বার অপারেশন ছিল। তো আচ্ছা, প্রথম অপারেশনের টাইমে আমি ওটি থেকে মানে আপনার ঢাকা মেডিকেল কলেজে গেলে পরে আপনার উপরে 3 তলাতে ওটি আর আচ্ছা, নিচতলাতে নিচে হচ্ছিল ফার্মেসি, তাও গেটের বাইরে। হুম, আমি 80 বার, 80 থেকে নিচের পক্ষে 120 বার, আমার অতটা মনে নেই, তবে হুম, 80 উপরের টাইম হুম, আমি জাস্ট আপ এন্ড ডাউন করছি। হুম, ওটিতে আমার বাবার শুধু সুতা আনতে দিছে, আমি গেছি আর নিয়ে আসছি। হুম, আমার হুম, সঙ্গে একটা মানুষও ছিল না। হুম, 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 আমি তখন বুঝতে পারছি যে ঢাকা মেডিকেল কলেজে মানে কেউ যদি না থাকে তাহলে কতটা পরিমাণে হ্যাসেল পোহাইতে হয়। হ্যাসেল হইতে হয়। হ্যাঁ, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বলতে এরকমই, এটা সত্যি কথা, ঠিক আছে? কিছুক্ষণ মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মানে হ্যাঁ, 1 মিনিট থেকে 1.5 মিনিটের মাঝামাঝি টাইমে জাস্ট একটা করে স্লিপ বের করে দিচ্ছে ওষুধ থেকে। হ্যাঁ, আমি জানি এটা এটা করে মানে কি বলবো, মানুষের হ্যারেস করা এই মূল উদ্দেশ্য। ওরা কি জানে না একটা ওটিতে কি লাগে? মিনিমাম মিনিমাম আপনি একটা বিশ্বাস রিকোয়ারমেন্ট তো থাকে না? আমার পরিচিত মানে আমার দাদাবাড়ি এলাকা যে ডক্টর অপারেশন করছে সে আমার দাদাবাড়ি এলাকা, আমার দাদাদের ফ্রেন্ড, হুম, মানে খুব ক্লোজ ফ্রেন্ড এবং আমাদেরকে খুব আদর করে। আচ্ছা, উনিও করতেছে, তারপরে ওটি বয় আমাদের জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। মানে ওটিতে আমাদেরকে যে জিনিসগুলো দিতে বলতেছে, কিনে নিয়ে আসতে বলতেছে, হুম, সেই জিনিসগুলো আপনার ওটির ভিতরে আছে, তারপরও আমাদেরকে স্লিপ করে দিয়ে দিচ্ছে যে বাইরে থেকে কিনে নিয়ে আসো। এবং একটা প্রোডাক্ট যদি না পাওয়া যায় তাহলে পুরা মেডিকেল খুঁজে ওই প্রোডাক্ট পাওয়া যায় না। পাওয়া যাবে না। আসলে কি শোনেন, বিষয়টা কি, আমরা যেমন হসপিটালে, আমরা সাধারণ জনগণ যারা আছে, আমরা তো না পারতে আর যাই কোনোদিন হসপিটালে যাই না, তাই না? বিপদে না পড়ে। কিন্তু দিন শেষে ওখানে যারা থাকে ওটা কিন্তু আসলে কি, ওদের কাছে এটা প্রফেশন, ওদের কাছে একটা ব্যবসার জায়গা। আমার আমার আপনার মধ্যে যে আবেগটা, যে ফিলিংসটা, যে ভালোবাসাটা কাজ করে, ওদের মধ্যে এগুলো বিন্দু মাত্র কিছুই থাকে না। বরং ওরা মানুষকে যত বিপদে ফেলায় বুকের উপর পাড়া দিয়ে যখন জিনিসগুলো করতে পারবে, ওটাই ওদের শান্তি। আমি কি বুঝাইতে পারছি? এবং প্রত্যেকটা নার্স, ডক্টররা আসলে যথেষ্ট পরিমাণ ভালো থাকে, সত্যি কথা, আল্লাহ তাদেরই করে। কিন্তু খারাপ হচ্ছে সবার আগে মানে নার্সরা, ওয়ার্ড বয়, আয়া, এরপরে জি ভাইয়া। আনসার, সিকিউরিটি গার্ড। ডাক্তারদের নিয়ে কোনো নাই, সত্যি কথা, ডাক্তাররা না তার শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে, সত্যি কথা যেটা, সেটা যে এখানকার কথাই আমি বলি না কেন, ম্যাক্সিমাম জায়গাগুলোর কথা বলি। কিন্তু ডিস্টার্ব করে, পুরো সিস্টেমটা কলাপস করে দেয় ওয়ার্ড বয়রা, ওই যে ইডারা, আয়ারা, তারপরে হচ্ছে ওই ইডার কি প্রত্যেকটা যেন, জায়গাতে ভাইয়া, প্রত্যেকটা মানে সেক্টরে ওদের যে লোয়ার যে সেক্টর গুলো আপনি হ্যাঁ, যেগুলোর কথা, প্রত্যেকটা সেক্টরে ভাইয়া মানে নগদ টাকা না দিলে আপনার কোনো একটা কাজই করে দেবে না। আরে ভাই, ওখানে পেশেন্ট, ওখানে আনসারের টাকা না দিলে ওখানে দাঁড়াইতে দিত না। কোনোভাবেই না ভাইয়া। রাত্রেবেলা আমার আমার মতো লোক, আমি আমি নিজে পর্যন্ত আনসারের ওখানে পয়সা দিয়ে আমি ওখানে থাকছি, ঘুমাইছি। আমার ওখানে সবচেয়ে বড় পরিচয়, আমি হলো একজন রোগীর অ্যাটেন্ডেন্ট। কি বুঝাইতে পারছি? আমার এখন আর কোনো কিছু দেখা লাগবে না, আমি আমার রোগীর অ্যাটেন্ডেন্ট। অ্যাটেন্ডেন্ট যা যাই করার আমি সবকিছু কিন্তু মাইনে নিচ্ছি, সবকিছু মাইনে কিন্তু করছি। পরে ওরা যখন এসে দেখছে যে বড় বড় ডাক্তাররা এসে যখন এই করতেছে, তখন ওরা মানে ওদের ভিতরে দিয়ে কাইপে উঠছে। আমি প্রথম আর আমার পরিচয় টরিচয় বা কোনো কিছু করি নাই, তারপরে থেকে ওরা এই করছে, ঠিক আছে? তো পুরো সিস্টেমটা কলাপস করে কিন্তু এই ধরনের অশিক্ষিত এবং মূর্খ টাইপের লোক, পুরো সিস্টেমটা। পুরো এবং মানে ওদের হুম, মনে হয় কি যে অথরিটিটা চালাই ওদের, মানে একদম লোয়ার সেক্টর গুলোতে অথরিটি চালাচ্ছে। মানে এরকমই। ওরা এমন ভাবে ট্রিট করে পেশেন্টদের অভিভাবকদের সঙ্গে, হুম, মানে আপনি মানে টোটালি মনে হয় যে শক, আমরা কোন দুনিয়াতে আছি। কোন মানে দুনিয়াতে আছে? আদৌ কি আমরা এডুকেটেড মানে ফ্যামিলি থেকে বিলং করি নাকি এদের লেভেলেই আছি, এরকম পেশেন্ট মনে এইখান থেকে ওইখানে নিবে, তাতে টাকা দাও, ড্রেসিং হ্যাঁ করতে
তাতে টাকা দাও, সে ভিতরে থেকে ডাইকে দিচ্ছে যে আপনাকে এত নাম্বার রোগী ডাকতেছে, এইটা বলার জন্য তারা এসে টাকা দাও, আমি ডাইকে দিচ্ছি। এবং তারা লজ্জা বোধও করে না ভাইয়া, টাকা চাইতে একটা পরিমাণে লজ্জা বোধ করে না। শুনাই মানে তাদের ভিতরে ওই অতটুকু পরিমাণে লজ্জা বোধ নাই যে আমি একটা মানুষের কাছ থেকে টাকা যাচ্ছি, এটা তো আমার ডিউটি, এই ডিউটিটা তো আমার করতে হবে। বাট না, এই পরিমাণে পর্যন্ত তাদের ভিতর লজ্জা বোধ কাজ করে না। একদমই নাই। আসলে বিপদে না পড়ে হসপিটাল না গেলে আসলে জানা যায় না, বোঝা ভাই যায় না। লজ্জাবোধের থেকে আমার কাছে মনে হয় একটা মানুষের মানে অপারেশন রোগী- হচ্ছে, একটা মানুষ মারা যাবে একটু কিছু এলোমেলো হলে, তো কিচ্ছু যায় সেই না। জিনিসটাও তো ওদের বিবেক ওদের নাই। কিচ্ছু যায় আসে না ভাই, আমি বললাম তো, ওরা এগুলো দেখতে দেখতে করতে করতে ওরা অপশন, আমি ভাই ওদের খালি দোষ দিয়ে কি লাভ করবো? একটা মানুষ অসুস্থতার সমস্যা শুনলেই আমাদের বুক কাঁপে ওঠে, মারা গেলে তো কোনো কথা নেই। আমার সামনে দিয়ে পড়তে আমি বসে রয়েছি, রয়েছি, প্রতিদিন 5টা 6টা করে লাশ আমার সামনে দিয়ে বের হয়েছে, আমার ভিতরে তখন আর লাশ নিয়ে গেছে, মারা গেছে, মানে কোনো ফিলিংস কিন্তু ওইভাবে নাই। আমি বাস্তব কথা নিজের থেকে আমি বলতেছি, ঠিক আছে? মানে ওদের জায়গা থেকে ওরা এগুলো দেখতে দেখতে করতে করতে ওদের অভ্যস্ত, ওদের ভিতর বিন্দু মাত্র সামান্য কোনো ফিলিংস নাই। ঢাকা মেডিকেল কলেজের ফ্লোরে অনেক বড় লোকের লাশ পড়ে থাকে, হ্যাঁ জানি But জানি। ওদের এই ফিলিংসটাই কাজ করে না। মানুষ মানে ফ্লোরের পর বসে কান্না, মানে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, বাট কিচ্ছু ওদের বলছে ভিতরে, ওদের কাছে মনে হয় কি এই লাশটা বেরোলে আমার পকেটে 500 টাকা আরো আসবে। সেটাই করে, সেটাই করে আসলে, ঠিক আছে? মানে মানে আপনি মানে ইমাজিনে আপনি বার্নিংয়ে ছিলেন না, আমি বার্নিংয়ে 1 রাত কি 2 রাত ছিলাম। আমার একটা ফ্রেন্ডের মানে আমার বেস্ট ফ্রেন্ডের বড় ভাইয়ের মেয়ে হচ্ছিল গরম পানিতে পড়ে ওর কোমরের সাইডটা পুরোটা বার্ন হয়ে গেছে। আরে তো ওকে চিটাগাং এর থেকে ট্রান্সফার করে, মানে ওইখানে ট্রিটমেন্ট হবে না দেখে ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করেছে। তো রাত্রে বেলায় আমরা 1:30টার সময় গেছি, ওরা 10টার দিকে, 10টা কি 11টার সময় ঢাকায় পৌঁছাইছে, আমরা সাথে সাথে চলে গেছি। তখন 11:30টার সময় আমরা মোহাম্মদপুরে থাকি, চলে গেছি। যাওয়ার পরে মানে আনসার থেকে আরম্ভ করে ভিতরে ইমার্জেন্সিতে যতগুলো লোক ছিল সবাইকে টাকা বিলি করতে হয়েছে। আদারওয়াইজ তারা তার আগে আনসার করে, নতুন কোন রোগী আসলে আমাকে টাকা দিতে হয় ওই জায়গাতে। মানে কি যে অবস্থা হয়, মানে ওদের কাছে যে আপনি বার্ন ইউনিটে যেহেতু ছিলেন, কেউ যদি শরীর পড়ে যায় তাহলে একটা ক্রিম দিতে হয়। মানে এটা শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটেই ওই পাওয়া ক্রিমটা যায়। জার্মানি থেকে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্রিমটা নেওয়ার জন্য পর্যন্ত মানে টাকা দিতে হয়েছে, যেটা পেশেন্টদেরকে ফ্রি দেওয়ার কথা। সবই ফ্রি দেয় ওটা ডাক্তারদের, ওটা কিন্তু ওটা থাকে হলো যে ওয়ার্ড বয় বা নার্স নায়ারদের হাতে, তো এগুলো তো হ্যাঁ হ্যাঁ, ডাক্তার পর্যন্ত জানে না বা ডাক্তার পর্যন্ত জানতে দেয় না, বোঝা গেল? আলমারির চাবিটা থাকে ওদের কাছে, ওদের কাছে। ওরা বের করে দেয় না। হ্যাঁ, ওই যে ঠিক মতো বলে যে একটু তুলা দিব, মানে কি বলবো যে একটু ঠিক মতো শুইতে ঘুমাইতে এত টাকা দেন, তুলা দিবা না, এরকম করে মানে ভয়ানক অবস্থা আসলে, সব বলে লাভ নেই। তখন ওদের ফেসের দিক তাকাইলে নিজেরে অনেক অসহায় মনে হয়। হ্যাঁ, আপনি ওখানে যেই হন না কেন, প্রেসিডেন্ট আব্দুল হামিদ হইলে ওখানে কিছু করার ক্ষমতা নাই। কিছু করার ক্ষমতা থাকে। মানে আপনাকে বললাম না, আব্বু যে কয়েকদিন ঢাকা মেডিকেল কলেজে ছিল, আমার জাস্ট খালি রুমটার ফ্লোরটা একটু মুছাবো স্যাভলনটা দিয়ে, এই জন্য পর্যন্ত প্রত্যেকদিন 50-100 টাকা করে তাদেরকে দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জানি আর আসলে। এটা আমার করতেই হবে, কারণ আমার বাবা মানে অপারেশনের পেশেন্ট, অপারেশন হয়ে আসছে, তার একটা মানে ইনফেকশন হওয়ার একটা চান্সেস থাকে। দ্যাটস এটা আমাকে করতে হবে। এন্ড ওরা সেটা জানে যে এরা যত কষ্টই হোক, এরা যত মানে এদের পকেটে টাকা থাকুক আর না থাকুক, অন্য জায়গা থেকে কর্জ করে হইলেও এই কাজটা করাবে, কারণ এর বাবা অপারেশন করে নিয়ে আসছে, ইনফেকশন যাতে না হয় মানে সেফটি মেনটেন করার জন্য হইলেও এটা করবে। ওরা এটা জানে, দ্যাটস ওয়াই ওরা হাত পাইতে টাকা নেবে এবং ডিরেক্টলি বলে দেয় 50 টাকা করে দেন, আমি প্রত্যেকদিন আপনার ঘর মুছে দিব, আপনাকে বলতে হবে না। হ্যাঁ, সবাই এই কাজ করে, সবাই যায়, আমি নিজে পর্যন্ত দেরি করে আসছি তো। আসলে ওইখানেই দেখে কোনো লাভ নাই, তাতে আরো পেশেন্টদের ওরা করবে, ঝামেলা করবে, পেশেন্টদের ঠিকঠাক মতো টেক কেয়ার করবে না, পেশেন্টদের ঠিকঠাক মতো ওই যে ওদের যদি না দেয় ঠিক মতো ড্রেসিং করবে না, ঠিক মতো ব্যান্ডেজ করে দিবে না, ঠিক আছে, ওই যে ওই ওষুধটা লাগাই দিবে না, এরকম আসলে অনেক বিষয় আছে আসলে, বলে আসলে আর শেষ বিশ্বাস করবেন না, রাত্রে বেলায় নার্স ঘুমায়, আয়াকে পাঠা দেয় স্যালাইন পুশ করার জন্য, যে একদম
টোটালি নন টেকনিক্যাল একজন মানুষ, সে জানেই না পুশ করতে হয় কিভাবে, সে দেখে দেখে শিখছে। কিন্তু নার্স বা সিস্টার যেটাই বলেন, সে কিন্তু নাক ডেকে রাত্রেবেলা ঘুমাচ্ছে, তার হচ্ছে হলো রাত্রি duty। সে আয়াকে ডেকে নিয়ে আসতে হয়, তার ভিতরে আবার তাকে টাকা দিতে হয়। হ্যাঁ, তাই তো আমি বললাম যে টাকা দিতে হয়। এবং নরমালি আইসিইউ বা এইচএসডি ওই জায়গাগুলোতে কিন্তু পেশেন্টের অ্যাটেন্ডেন্টের ঢোকার কিন্তু কোনোই নাই, কোনো সুযোগ নাই, কোনোই নেই। কোনো প্রভিশনই নাই, সম্পূর্ণ কিছু করবে নার্স সিস্টার নিজে করবে। দুটো জায়গাতে কোনো ধরনের অ্যাটেন্ডেন্স ঢুকতে পারবে না, না, দরজার সামনে ওরা দাঁড়াবে। কি করতো এনার সময় রাখতো, কিন্তু সকাল 8টা থেকে সাধারণত 2টা বা 12টা এর ভিতরে ডক্টরদের যত ভিজিট হইতো, তো এই সময় ওরা কেউ তখন ঢুকতে দিত না। ওই সময় ওরাই দেখাইতেছে, ওরাই সবকিছু করতেছে, ওরাই টেক কেয়ার করতেছে, ওরাই ওষুধ খাওয়াচ্ছে, খাবার খাই দিচ্ছে, মানে ওই টাইমে কাউকে ঢুকতে দিত না, রোগীর অ্যাটেন্ডেন্ট বা কাউকে ডাকাডাকি করলেও ঢুকতে দিত না। এরপরে চলে গেল, এরপরে যে কোনো কাজে খালি তখন শুধু ডাকতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে অবস্থা। ওরা ভাই এটা টোটালি বিজনেস হিসেবে নিয়ে নিয়েছে, মানে প্রফেশন আর কি, এই জন্য আর কিছু মনে করেন না। যাই হোক, মনুষ্যত্ববোধটা নেই। নাই, আসলেই নাই। এবং দেখেন, মানুষের বিপদের মুহূর্তে গলা পাড়ায় ধরে যারা ই করে, আল্লাহ সহ্য করে না, দেখবেন এদের কোনোদিনও লাইফ উন্নতি থাকবে না, কোনোদিনও উন্নতি হবে না। জি ভাই। ওরা সারাজীবনে ওইটাই করবে, সারা জীবন ভিক্ষা করা, খাওয়ার মতো আল্লাহ ব্যবস্থা করবে। এই যে বাসের কন্ট্রাক্টর ড্রাইভার, ওই তারপরে হচ্ছে নদীর ঘাটের লঞ্চ, স্পিড বোট, এই যে যারা আছে, তারপরে যে হসপিটালের এই যে আয়া, নার্স বা এই যে যারা আছে, মানে এই যে কয়েকটা শ্রেণী, আল্লাহ তাআলা কিন্তু ওরা কিন্তু মানুষের পাড়ায় ধরে, ওরা কিন্তু আমরা চাকরি করে কি ইনকাম না করি, তার থেকে কিন্তু অনেক টাকা, অনেক কিছু কিন্তু ওরা বেশি ইনকাম করে এইভাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ওদের কিন্তু কিছুই থাকে না, জানেন, দিন শেষে ওরা সারাদিন কিন্তু ওইভাবেই যায়। ওরা একটা বাচ্চা মানুষও বানাইতে পারে না, নিজেও ঠিকঠাক মতো কিছু করতে পারে না, এইভাবেই কিন্তু শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটা বিশ্বাস করেন? জি ভাই। জি ভাই। আল্লাহ তো বলছে ভাই, রিজিকের মালিক আল্লাহ, রিজিক পর্যন্তই রাখে, কিন্তু এর বেশি সেইটাই। তো যাই হোক, বলেন। আমাদের পাশে যে বেডটা, ওনারা অনেক গরিব ছিল, তো ওনারা গ্রামের থেকে আসছে, তো ওনার বাবার হচ্ছে হলো ইনফেকশন হয়ে গেছে, তো অপারেশনের জায়গাতে তো পুজ বের হয়, তা ওনাকে প্রত্যেকদিন ওটিতে নিয়ে যায়, ড্রেসিং করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো একদিন ওই মহিলার কাছে টাকা নেই, মানে আমাদের সামনে টাকা নেই, ওনার ফাদারকে ড্রেসিং করে নিয়ে আসছে, তা ওটি বয়রা এখন ওনার কাছে 500 টাকা চাচ্ছে দুইজন, মানে 250 করে 500 চাচ্ছে, দুইজন ধরে নিয়ে আসছে এবং বেডে শুয়ে। এখন ওনার কাছে টাকা নেই, উনি বলতেছে যে আমার কাছে তো টাকা নেই, আমি তো রেগুলারই দিচ্ছি, আজকে দিতে উনার সঙ্গে লিটারেলি তারা ঝগড়া স্টার্ট করে দিচ্ছে, কেন দিবে না, বাট এটা কিন্তু ওনার ডিউটি। মানে সে মহিলাটা কান্না করে দিচ্ছে, পরে আমার আব্বু বলতেছে যে তোমার কাছে আমাকে বলতেছে তোমার কাছে টাকা আছে, আমি বলছি হ্যাঁ আমার কাছে টাকা আছে, বলে যে ওই দুটারে 200 টাকা দিয়ে বিদায় করো এখান থেকে। পরে আমি 200 টাকা দিছি, পরে ওরা চলে গেছে, যদিও পরবর্তীতে আমাকে টাকাটা ব্যাক করছে, বাট মানে আমরা ওইখানে দাঁড়ায় সব পেশেন্টের গার্ডিয়ান প্লাস পেশেন্টরা মানে অবাক হয়ে গেছি যে এটা তাদের ডিউটি, বাট তারা মানে কতটা পরিমাণে একটা মানুষের গলার উপরে পাড়া দিয়ে টাকাটা নিতে পারে, কেমন ধরনের মানে নিম্ন মানের মেন্টালিটি হইতে পারে তাদের, যে মহিলাটা কান্না করে দিচ্ছে, তার পকেটে টাকা নেই, তার কাছে টাকা নেই, মানে অ্যাকচুয়ালি তার কাছে টাকা আছে, বাট রাইট নাও তার কাছে টাকা নেই, মানে ওই টাইমটা বললাম না, আপনি যে দুর্বলতার কথা এই জন্যই ডাক্তারদের আসলে কষায় বলা হয়। সেটাই। তবে ডাক্তাররা কিন্তু আসলে এত খারাপ না, আমরা যতটা করি না, ডাক্তাররা ভালো হয়, কিন্তু ভাই ওদের ডাক্তারদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। শুনেন, যারা হসপিটালের ডাক্তার বা যারা মেইনলি মানে ক্রিটিক্যাল রোগীগুলোর দেয়, ট্রিটমেন্ট করে, সত্যি কথা বলতে যারা ক্রিটিক্যাল স্টেজে আইসিইউ বলেন বা ওটি বলেন বা ক্রিটিক্যাল যে ইগুলা, এরা আসলে অন্যরকম হয়, আল্লাহ তাআলা তাদের অন্যরকম ভাবে সৃষ্টি করে, সত্যি কথা। কিন্তু ডাকাত হয় কারা? ওই যে বাইরে বসে যে প্র্যাকটিস করে, বাইরে বসে, এদের অবস্থা বেশি খারাপ হয়। কিন্তু সত্যি কথা, এই ধরনের জায়গায় আসলে খুব বেশি পরিমাণ খারাপ আসলে আমার চোখে পড়ে নাই। এবং
তারা যথেষ্ট পরিমাণ দায়িত্ববোধ, মানবিক, মানুষের সাথে, নার্সের সাথে আপনি কোনোদিন কথা বলতে পারবেন না, কিন্তু একটা ডাক্তারের সাথে আপনি পেশেন্টের বিষয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। সে আপনাদের সুন্দরভাবে জি ভাই, সময় নিয়ে বুঝাইয়া আসতে সব বুঝাই দিবে আপনাকে, সামান্য তো বিরক্ত সে হবে না। কিন্তু নার্সদের সাথে আপনি একটা নার্সকে কথা মনে বলতে হয় পারবেন না। যে নার্সই বড় ডাক্তার ওর থেকে, হ্যাঁ, ডাক্তারের সত্যি থেকে। কথা, মানে পুরো সিস্টেমটা ওদের জন্য আসলে কোলাপস। তারপরে তো আসছেই, এটা নিয়ে বলার অপেক্ষাই রাখে না। এরা একজন ডক্টররা মুরব্বী মুরব্বী পেশেন্ট থাকলে হ্যাঁ, বাবা মা ছাড়া কথা বলে না। না, সেটাই আমি বললাম যে বাবা মা ডাক্তাররা ম্যাক্সিমামই ভালো, সত্যি কথা, ম্যাক্সিমামই ভালো। শুনেন, জি এটা ভাই, যদি না হয়তো অ্যাটলিস্ট কিন্তু আমাদের দেখেন, আর যে রোগের সঙ্গে আমরা কয়টা মানুষই মারা যায়, কথা বুঝেন, তাদের ডেডিকেশন, আন্তরিকতা না থাকলে কিন্তু বাঁচায় উঠতে পারে না। বাঁচানোর মালিক আল্লাহ, এটা নিয়ে কোনো নাই। কিন্তু আমি বার্ন পেশেন্টদের দেখছি যে অবস্থা, যে কোনো কেউ দেখলে কবে যে টিকবে না, বাঁচবে না, ডাক্তার তো আমার থেকে ভালো জানে, বাট তারপর সে কিন্তু হাল ছেড়ে দেয় না। ওই অবস্থায় সে তার সর্বোচ্চ চেষ্টা করে, নিজের জি চোখে ভাই, দেখা, ডাক্তাররা ভালোই হয়। নিজের চোখে দেখা, সত্যি কথা যেটা, ঠিক আছে। বাট ক্রিটিক্যাল মানে যে ডাক্তার গুলো আছেন, বললাম না, এবং এই ধরনের ডাক্তার সহজ কোনো মানুষ, ন্যারো মেন্টালিটির কোনো কেউ আলটিমেটলি হইতে পারে না আসলে, ঠিক আছে। এটুকু আমি সত্যি কথা এই জিনিসটা দেখছি, ঘন্টার পর ঘন্টা ভাই ওটি করা এত সহজ কোনো কাজ না, এত ধৈর্যের কাজ না, এগুলো টাকা দিয়ে হয় না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাই, আরে ভাই, আমি তো সামনে একটা রক্তই দেখতে পারি না, বহুত ডাক্তার আছে করতে পারে, আর সেই ঘন্টার ঘন্টা এত মেজর কাজ করে, এটা কি মুখের কথা না, সত্যি কথা। আসলে ভাই ভালো অনেক কিছু। খুব এটা আসলে অন্য রকমের বিষয়, কিন্তু বহুত আছে, অসাই ডাক্তার আছে বা আছে, এটারও অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, এটা হচ্ছে বাস্তবতার থেকে ধ্রুব সত্য। আবার লাইফে দাঁড়াইতে হবে, স্বাভাবিকভাবে চলতে হবে, ফিরতে হবে, ঠিক আছে। এটাই ধ্রুব সত্য, আসলে এটা ভাইয়া আপনার যে কষ্ট নাই। ভাই, এটা আসলে আমরা মানে সেরকম ভাবে ফিল না করতে পারলেও বা কিছুটা ফিল হ্যাঁ, করতে পারতেছি। কিছুটা তো আসলে অবশ্যই অনেক ধারণা আসলে করাই যায়। কষ্টের বিষয় ভাই, হ্যাঁ, মানে আপনজনকে হারানোর ভিতরে অনেক ভাই আসলে কষ্টের। না সেটাই তো, আমিও আসলে এতদিন আমি নিজেকে একটু একটু করে কিছুটাই হয়েছে বলে আজকে আপনার সাথে মনে হলো একটু। শুনেন, মানুষ যদি কথা জি বলে না, ভাই, ঠিক আছে ভাই, শেয়ার এটা করে অনেক না, ভালো হয়েছে। শেয়ার করলে কি হয়, মানুষের মধ্যে কিন্তু এগুলো কিন্তু একটু কমে। দেখেন, জি আপনি ভাই, এক বুক ভরা চাপা নিয়ে এমন জিনিস আছে কি সাথে কইতে পারবেন, আপনি কিন্তু পাগল হয়ে যাবেন, দম বন্ধ হয়ে যাবে। জি কিন্তু ভাই, শেয়ার করলে দেখেন, ভালো ভাই। আল্লাহ রহমতে আমি যে অফিসিয়াল দিকে আমি প্রায় 1 মাস অফিস করি নাই, অফিস থেকে যে পরিমাণ সাপোর্ট, প্রত্যেকটা মানুষের যে পরিমাণ খবর নেয়া, খোঁজ নেয়া, টেক কেয়ার, ইভেন নাও আমি কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল দায়িত্ব কিন্তু এখনো ঠিকঠাক মতোই করতেছি না। আমার এখনো বলতেছে যে তুমি মেন্টালি আরো হও, হয়ে আস্তে আস্তে দায়িত্ব নাও, কোনো দরকার নেই, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, ঠিক আছে। অর্থাৎ গত মাসের 1 তারিখের থেকে আজকে কয় তারিখ, 5 তারিখ, ধরেন আমি একদম কমপ্লিটলি এখন পর্যন্ত ছুটিতেই আছি বলতে পারেন আসলে, বোঝা গেল? তো এইটা অনেক বড় একটা জায়গা। দেখেন, এতদিন অফিস টফিস না কইরা বোনের এই অবস্থা, যে এরপর যদি অফিসিয়াল প্যারা শুরু হয়ে যায়, তো অফিসিয়াল এই করো না, সেই করো না, এই পেন্ডিং আছে, ওই পেন্ডিং আছে, এই ফাইল ছাড়ো, ওই ফাইল, মানে একটা হিজিবিজি, তখন কিন্তু আমি কিন্তু পাগল হয়ে যাইতাম, সত্যি কথা যেটা। জি ভাই, বাট প্রত্যেকটা ইসের মানে যে পরিমাণ এই জিনিসটাও কিন্তু আমাকে সবকিছু কাটায় উঠতে অনেক হেল্প করতেছে, কারণ দিন শেষে কিন্তু জব করতেই হবে, এটা অনেক বড় একটা বিষয়। আমি জাস্ট কি করছি, জাস্ট আমি একটা স্যারকে আমি জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, আমার কন্টেন্ট অফিসারকে, স্যার আমার বোন এই অবস্থা, এরকমই হয়ে গেছে, আমি সেখানে বানি স্ট্যাটাসে তার কয়েকটা অপারেশন লাগতে পারে, বলে গেছে নো প্রবলেম, তুমি এদিকে দেখো, তোমার এই সাইড নিয়ে কোনো টেনশন করার কিছুই নাই, ওকে, ইউ উইল টেক কেয়ার। আমি একটা লিখছি, সে একটা লিখছে, এই এক কথার উপরে কিন্তু এতদিন। এর মাঝে আমাকে ফোন দিচ্ছে, নিয়মিত খোঁজ নিচ্ছে, করছে, কিন্তু মনের ভুলেও যে কখন আসবা, কি কবে জয়েন করতে পারবা, করতে মনের ভুলেও কখনোই কিন্তু বলেনি। সুতরাং এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক বড় একটা সাপোর্ট পাইছি, আপনাদের জায়গা থেকে কিন্তু অনেক বেশি সাপোর্ট পায়, আপনাদের জায়গা থেকে সমান পরিমাণ এখন পর্যন্ত একটা কেউ, আমার ভাইয়েরা খুব ভালো করেই জানে ভাই কতটা দায়িত্ববান, রেসপন্সিবল, অ্যাটলিস্ট আমি কিছু করতে পারি না পারি এতটুকু আস্থা আছে আমার ভাইয়েরদের প্রতি। কেউ আমাকে কিন্তু বিন্দুমাত্র একটা বারের জন্য আস করে নাই, ভাই কবে তে ক্লাস নেবেন, কবে তে শুরু করবেন, সার্কিট অর্ধেক করে থুয়ে দিচ্ছেন, আর কোনো খবর নাই। যারা জানে নাই নতুন ক্লাস করবে, পাওয়ার করবে মেশিন, তারা অনেক করছে, যারা যখন শুনছে জানছে করছে, ঠিক আছে। এবং এটাও কিন্তু একটা বিষয়, আপনারা যদি আমার ওই প্যারা দিতে থাকতেন, হ্যাঁ ভাই ক্লাস শুরু করছেন, ব্যাচ শুরু করছেন, শেষ করলেন না, পাইছেনটা কি, এতদিন হয়ে গেল, তখন কিন্তু আমি কিন্তু মেন্টালি আরো কিন্তু ঘাবড়াই যেতাম, আরো কিন্তু ডিপ্রেশন প্রেসারে চলে যাইতাম, ঠিক আছে।
তো আস্তে আস্তে আমার ভিতর আমি চেষ্টা করতেছি, বাট আসলে কি অনেক কিছু চাইলেই পারা যায় না। আমি এখনই আপনাদের শুরু করে ফেলতে পারবো না পড়ানো। এই যে অনেক কথা বললাম, আপনার সাথে শেয়ার ভাই করলাম। আপনি আরেকটু সময় নেন, সমস্যা নেই। হ্যাঁ, না আল্লাহর রহমতে হয়ে যাবে, অসুবিধা নাই ইনশাল্লাহ। আমিও যথেষ্ট পরিমাণ সব দিক দিয়ে সাপোর্ট পাচ্ছি, ব্যাক পাচ্ছি, সব দিক দিয়েই পাচ্ছি। তো আল্লাহর রহমতে আমি যথেষ্ট পরিমাণ নিয়েছি। কারণ আমি তো ভাইয়া শোনো, আমার ভিতর এই কষ্টটা নাই যে ইস বোনের জন্য, এই ইসটা কিন্তু নাই। এবং আমি সবসময় কিন্তু তোমাদের বলি ভাই, যে লাইফে এই একটা জিনিস কখনোই রাখবা না নিজের কাছে, নিজের যে ইস একটু যদি করতাম তাহলে এইটা হইতো, এটা করতে পারতাম। আমি কখনোই কোনো অবস্থাতে এই ইস রাখার কোনো সুযোগ দেই না। আমি আমার জীবনে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ কিছু, এর থেকে আর কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমার ভিতরে এই কষ্টটা নাই যে বোনের জন্য আর একটু কিছু করলে মনে হয় ও বা যদি সেভ হইতো। আমি সর্বোচ্চ চেষ্টা, আল্লাহ রাখে না, ওর হায়াত নাই, ছিল না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। এই কারণে আমার, আর আমি তো জানতাম ডাক্তারের সাথেও তো সারাক্ষণ কথা বলছে, আমি সংরক্ষণিক জানি। কারণ আমি তো দেখতেছিলাম একটার পর একটা অ্যান্টিবায়োটিক হয়ে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আমি ওখানে থেকে দেখতেছিলাম পেশেন্টের অবস্থা কি হয়। ডাক্তাররা বলতেছিল যে হ্যাঁ পেশেন্টের অবস্থা আগের থেকে ভালো, স্টেবল, বাট আসলে নিশ্চিত করে কিছু বলা যায় না। সুতরাং আমি আসলে অনেক কিছু জানতাম যে এখানে আসলে অনেক কিছু ঘটে যাইতে পারে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আমি অনেক কিছুই জানতাম। হ্যাঁ, আমি এই জিনিসগুলো ডিসক্লোজ করি নাই কারোর সাথে ওই সময়। এই যে অপারেশনে যখন ফার্স্ট ওটিতে নিল, তখন 50-50 চান্স, ও আসতেও পারে নাও আসতে পারে। এই জিনিসগুলো একমাত্র আমি জানতাম। এই জিনিসগুলো তো আমি কাউকে বলি নাই। আমি দূরে দূরে যাই যে কাঁদছি, মানে চিৎকার করে কাঁদছি, করছি, আল্লাহ আমার বোনটাকে ফিরিয়ে দাও, আমার বোনটাকে শুধু ওটি থেকে নিয়ে আসো। ঠিক আছে, এগুলো তো আমি কাউকে শেয়ার করিনি। ঠিক আছে, তো এরকম বিষয়গুলা দিন শেষে তো বুঝতে হবে, বাস্তবতার দিকেই করতে হবে। স্বাভাবিক হয়ে যাবে লাইফ, এটা নিয়ে কোনো নাই। কিন্তু ওকে আমরা ভুলতে পারবো না। ঠিক আছে, ও না বলার জন্য যা যা করা দরকার এই পৃথিবীতে সমস্ত কিছু ও করে গেছে। সারা জীবন, জীবন আমাদের রক্তবিন্দু যতদিন আছে ততদিন আমাদের ওর মনে রাখতে হবে। খালি ও আমার বোন সেই জন্য না, ওর কাজে কর্মে অ্যাক্টিভিটিতে বিচক্ষণতায় দায়িত্ব পালনে। আর বড় বোন কিন্তু আসলে মায়ের সমান। আমি বারবার কিন্তু এই কথাটা বলি। কারণ মা যেভাবে টেক কেয়ার করে, তার থেকে মনে হয় দেখা গেছে মারা তো অনেক আগের, অনেক কিছু জানি না, বুঝে না। ও তো এই যুগের, সুতরাং অনেক বেশি জানতো, অনেক বেশি সারাক্ষণ টেক কেয়ার করতো, খোঁজ খবর নিত, বুদ্ধি পরামর্শ দিত। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা আসলে। ঠিক আছে, অভাব পূরণ হবে না, হওয়ার না। যাই হোক, আল্লাহ বাবা মাকে করুক। সবচেয়ে বড় কথা, বাচ্চাদের আল্লাহ সান্ত্বনা দেখ, আল্লাহ ওদের মানুষ করুক। ঠিক আছে, আমরা ঠিক মতো টেক কেয়ার করে রাখতে পারি, এটাই বলার, আসলে বলার কিছুই নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা মোটামুটি সার্কিট শুরু করছিলাম, কোন পর্যন্ত আমরা করছিলাম? আমি নিজেও এসসি পাওয়ার অ্যানালাইসিস পর্যন্ত পড়েছিলাম ভাই। আচ্ছা, এর মাঝে কিন্তু নতুন বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে জয়েন করছে আসলে। ঠিক আছে, আমি যদি দু একজনের নাম বলি, তানজিল দাগে ছিল, তানজিলা ইসলাম। তানজিল ইসলাম শোনা যাচ্ছে আমাকে বোন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমরা ব্র্যাক ইউনিভার্সিটির দুইটা ফ্রেন্ড ভর্তি হয়েছে তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আমি তোমাদের ক্লাসগুলো যে পর্যন্ত হয়েছিল এই ব্যাচের, আমি তোমাদের ওটা দিয়ে দিছি, রেকর্ডেড ক্লাসগুলো আছে, ওগুলো আস্তে আস্তে দেখতে থাকো, এবং বাকি ক্লাসগুলো আমি ইনশাল্লাহ নিয়ে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি মোটামুটি আজকে প্রিলিমিনারি একটু আলোচনা করলাম, একটু স্বাভাবিক হইলাম, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি ক্লাসগুলো শুরু করবো, এবং ওগুলো ড্রাইভে আপডেট থাকবে, এবং এই গ্রুপে অ্যাড করে দিচ্ছি, সমস্ত তথ্য কিন্তু কি পাওয়া যাবে। বুঝা গেল? আচ্ছা ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। শিওর। টপিক ওয়াইজ যে এক্সামের কথাটা বলেছেন, এটা কি মানে পার টপিক লাইক সিরিজ প্যারালাল এর সাথে মানে? হ্যাঁ, এইভাবেই নিতাম আসলে, কিন্তু আসলে গত মাস রোজার মধ্যে ছিল তাই না, সার্কিট কমপ্লিট রোজার মধ্যে শুরু জি করছিলাম। ভাই, ঠিক আছে, রোজার মধ্যে আসলে আমি করে উঠতে পারিনি, কারণ সারাদিন অফিস থাকতো, আবার ইফতার করতে হইতো, আবার নামাজে যাইতে হইতো। ঠিক আছে, আবার ওদের ক্লাস নিতে হতো। ইভেন এমনও গেছে আমি ক্লাস 9:30 শুরু করতাম, 12:30 পর্যন্ত আমার ভাইয়েরা ক্লাস করছে, তাই তো বিষয়টা? জি ভাই। তো আলটিমেটলি ওখানে ওই সময় ক্লাসগুলো ভালো করে নেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হয় নাই। পরীক্ষাগুলো আমি আমি এর মধ্যে নিয়ে নিতে পারি আপনার, কারণ আমি ইতিমধ্যে ওই সিরিজ, প্যারালাল, ওয়াই ডেল্টা, মিক্স সার্কিট, থেভেনিন থিওরাম, পাওয়ার ট্রান্সফার থিওরাম, তাই না, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এসি সিঙ্গেল ফেজ, এই সবগুলি শেষ করছি। আমার কাছে কোশ্চেন গুলো আসছে বা আমি করে নিব। আমি তাহলে একটা শিডিউল দিয়ে দেই, শিডিউল মতো আমি পরীক্ষাগুলো নিয়ে নেই, তাতে কি সবার জন্য ভালো হয় কিনা বলেন তো?
হ্যাঁ ভাইয়া ওইটা করলেই মনে হয় ভালো হয়। হ্যাঁ, আমি পরীক্ষাগুলোতে নিয়ে নেবো, কারণ রোজার মাসে আমি করতে পারিনি, আমি টাইমের সাথে কুলে উঠতে পারিনি। ঠিক আছে, আবার রাত 12:30 পর্যন্ত ক্লাস নিলে আবার কিন্তু আরো 1 ঘন্টা লেগে যায় কিন্তু প্রসেস করতে, মানে ইগুলা আপলোড করতে, আরো অনেক নোটস থাকে, অনেক কিছু করা লাগে। আবার কয়টার সময় ওঠা লাগতো, মানে সেরিজ সময় 3টে, 3:30 ওঠা লাগতো না? আবার সেরি করতাম, সেরি করে কোনো রকম একটু ঘুমিয়ে আবার সেই উঠে গোসল টোসল করে আবার সেই অফিস বাস ধরো, গাড়িতে অফিসে যাও, আবার আসো, মানে খুব কমপ্যাক্ট একটা সময় গেছিল যে আমি করতে পারিনি। বাট এগুলো আমি করে নিব বোন। বাট তুমি কি 2-4টা ক্লাস দেখছো এমনি আমার? ভাইয়া ফার্স্ট ক্লাসটা আর কি দেখা হয়েছে, যে সিরিজ আচ্ছা। প্যারালালের ওইটা আর কি। হোয়াটএভার, মানে আমি যেভাবে পড়াচ্ছি বা পড়াইছি বা অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে কিনা, নার্চার করলে পারা যাবে হ্যাঁ কিনা। হ্যাঁ ভাইয়া একদম ক্লিয়ার। এবং প্রত্যেকটা জিনিস আমি এতটুকু অ্যাসিওর করতে পারি, আমি যে টপিকসই পড়াই না কেন ওইভাবে ক্রিস্টাল ক্লিয়ার হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, নাফিউল মুস্তাফিজুর রহমান ভাইয়ারা, শোনা যাচ্ছে আমাকে? তো ভাইয়া হ্যাঁ, তোমরা হচ্ছে পিইউএসটি তাই না, পাবনা? জি ভাই। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি না? জি ভাই, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি আচ্ছা বিশ্ববিদ্যালয়। আচ্ছা। তো ওই তোমরা তো মোটামুটি এতক্ষণ শুনছো, মনোযোগ দিয়ে শুনছো আসলে বিষয়টা কেমন হয়েছে কি হয়েছে, যার ফলে আমি আসলে ক্লাসে নিতে পারিনি, এবং যে পর্যন্ত ক্লাস হয়েছিল ওগুলো আপলোড হয়েছে, বাকি ক্লাসগুলো আমি অন বাই অন নিয়ে নিব। বাট ইন দ্যাট মিন টাইম, যেহেতু আমি তোমাদের আবার বলতেছি, তোমাদের গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, হ্যাঁ, তোমাদের একমাত্র টার্গেট যেহেতু পড়াশোনা, সুতরাং দিন রাত ভাই যে যত বেশি ফোর্স দিতে পারবে, সময় দিতে পারবা, সে অল্প সময় চাকরি পেয়ে যাবে, এরপরে রিল্যাক্স করবা। সুতরাং কেউ রিল্যাক্স করে পড়ার চেষ্টা করো না, পড়ার সময় সর্বোচ্চ লোড এবং সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পড়ার চেষ্টা করো, এরপরে তোমরা রিল্যাক্স করো। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। ঠিক আছে। এবং আশা করি তোমরা তো অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে ফলো করো, আমার সম্পর্কে মোটামুটি জানো। অ্যাটলিস্ট ভাই কিছু পারুক না পারুক, ভাইয়ের ডেডিকেশন, চেষ্টা, ভালোবাসা, আন্তরিকতার কোনো কমতি নাই। ঠিক আছে, অ্যাটলিস্ট আর যাই হোক হাসি মুখে সুন্দরভাবে দুটো কথা বলেও একটা দেওয়ার চেষ্টা করি, একটা মোটিভেট করার চেষ্টা করি। ঠিক আছে, যেটা আগে ছিল কন্টিনিউস সেটা থাকবে, এবং আলটিমেটলি আমার এগুলো আরো বেশি করতে হবে, কি সামনে করতে হবে, আমি অনেকটা ডাইভার্ট থাকতে পারবো। দিন শেষে আমি ভাই তোমাদের নিয়ে কাজ করতে, তোমাদের নিয়ে করেই কিন্তু আসলে আমি ভালো থাকি, সত্যি বলতে আমি আসলে ভালো থাকি। আমি পার্সোনালি খুব বেশি কিন্তু ফ্রি টাইম থাকতে কিন্তু পছন্দ করি না, আমি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কোনো না কোনো কিছু নিয়ে। সুতরাং দিস ইজ ওয়ান অফ মাই গ্রেট প্ল্যাটফর্ম, যেখানে আমাকে অনেক বেশি আনন্দ দেয়, আমাকে ভালো লাগা কাজ করে, যে না আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা জানে এর মধ্যে তো কারো না বিন্দু মাত্র তো উপকৃত হচ্ছে, সে একটা জিনিস শিখতেছে বা একটা গাইডলাইন পাচ্ছে, বা দিক বিভ্রান্ত থেকে সে নিজের মনের একটা সাহস পাচ্ছে, ইন্সপিরেশন পাচ্ছে। এই তো দিন শেষে বিষয়টা তো তাই। বিষয়টা কি আমার তো আর কাউকে চাকরি পাই দেওয়ার মতো ক্ষমতা নাই, এটাও তো শিওর, তাই না? বাট আমার কাছে তো একটা গাইডলাইন, কিভাবে গাইডলাইন, আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, আমি যেগুলো প্রবলেম ফেস করছি, আমি কিভাবে উত্তর হয়েছি ভাই, এই জিনিসগুলো আমি হয়তো শেয়ার করে দিতে পারি, যেগুলো অনেক বেশি হয়তো অনেক সময় অনেকের কাজে লাগে, বিষয়টা কিন্তু তাই। ঠিক আছে, এবং দেখেন যে আমি কমপ্লিটলি 2টা বছর অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছি, এবং প্রথম দিন থেকে এই পর্যন্ত আমার আর যাই হোক ভালোবাসার কোনো কমতি হয় নাই আমার ভাইদের কাছ থেকে, এবং আমার একমাত্র এনার্জি ফুয়েল কিন্তু ওই ভালোবাসাটা, কিন্তু আমি বারবার বলতেছি ওই ভালোবাসা যতদিন আছে আমি কিন্তু ততদিন আসবো। 3 দিন কিন্তু ভালোবাসা বাড়ছে কিন্তু কমে নাই কোনোদিন। ঠিক আছে, এবং এই ভালোবাসাটা যতদিন থাকবে আমি আসছি, এবং ভালোবাসাটা আমাকে ভালোবাসতে হবে, এর জন্য যা যা করা দরকার, আমি কম কম ভালোবাসা নিয়ে লোক না। ঠিক আছে, সুতরাং যা যা করা দরকার আমি ঠিকই করবো, ইনশাল্লাহ করার চেষ্টা করবো। বুঝাইতে পারছি তো? জি জি ভাই। হ্যাঁ। আর আচ্ছা, আর কে কে জয়েন করছে? হ্যালো অনেকে ভাইয়া। জয়েন করছে। হ্যাঁ, এবার যে যার কথা ওয়ালাইকুম বলতে ভাইয়া। পারে, অসুবিধা নেই। হ্যাঁ ভাইয়া আমি ওই যে রাজীব চন্দ্র বলবো হ্যাঁ ভাইয়া, রাজীব, এআইবি হ্যাঁ থেকে আপনার হ্যাঁ সাথে হ্যাঁ কথা রাজীব, হয়েছিল। হ্যাঁ ভাইয়া, তুমি তো এর মাঝে হ্যাঁ ভাইয়া হসপিটালে আমি ছিলাম তখন। হ্যাঁ ভাইয়া আমি একটা হেজিটেশনে ভুগছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্য সৃষ্টি হয়েছে ভাইয়া ওই যে আমরা যে আপনি যখন এআইবি, আপনি অবশ্য এআইবিএন আই থিংক ভাইয়া। এআইবিএন, এবং খুব প্রাউডলি বলি আই এম এআইবিএন এবং প্রাইভেট ইউনিভার্সিটি। ঠিক আছে, ইয়েস ভাইয়া। মানে আমি খুব ভাইয়া প্রাউড ফিল করে বলি এটা। হ্যাঁ ইয়েস ভাইয়া। ভাইয়া আপনাদের সময় আই থিংক এই কোর্সটা ছিল কি ইন্টার্নশিপ, আই থিংক এটা না নিউ। না না, আমাদের সময় ছিল না, ইন্টার্নশিপ ছিল না। হ্যাঁ ভাইয়া আমাদের এই যে নিউ কোর্সের সাথে অ্যাড হলো নিউ ক্রেডিট, সো আমরা ইন্টার্নশিপের জন্য আমরা অ্যাপ্লাই করলাম বিভিন্ন বড় বড়, যে আমার যেহেতু পাওয়ার সেক্টরের দিকে বেশি ইন্টারেস্ট,
সো আমি ডিপিডিসি ডেস্কো এগুলোতে অ্যাপ্লাই করলাম, যেহেতু ডেস্কোটা আমার বাসার কাছে, তো ডেস্কো থেকে আমার রিপ্লাই আসলো, তো ডেস্কোতেই আমি জয়েন করলাম ইন্টার্ন হিসেবে। এই যে এখনো ইন্টার্ন রানিং। ওকে তো প্রবলেমটা হয়েছে কি ভাইয়া, আমরা যখন ইন্টার্নশিপের কিছু আওয়ার ভাগ কর, মানে কোন দিন কোথায় আমরা ইন্টার্ন করব বা কোন জায়গায় আমরা কাজ করব, সেই শিডিউল অনুসারে আমাদের একদিন বললো যে উত্তরের একটা কন্ট্রোল রুম। তো কন্ট্রোল রুম ওখানে আমরা সাবস্টেশনে, একটা হ্যাঁ কন্ট্রোল রুম সাবস্টেশনে আমরা একটা কথার ফেস করছি, যেটা হচ্ছে যে আমরা তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তো আমাদের তো পাওয়ার সেক্টরে কোনো মানে জব নাই, জবের কোনো ফিউচার নেই, সব তো বুয়েটিয়ান চুয়েটিয়ানরাই চান্স পায়। পরে এইরকম একটা ফ্রাস্ট্রেটেড কথার ফেস করছি। এরপরে তোমার ফিলিংসটা কি? এমন যে আমরা মানে একটা গাছ উঠতে চাইছে, উপরে উঠতে গিয়ে কেটে ফেলে দেওয়া, এরকম কতগুলো ডিমোটিভেটেড কথাবার্তা। কোনো বিষয় না, এটা কি শোনো বলতে চাইছি, পৃথিবীতে, এরকম শোনো কথাগুলো কিভাবে ডিল করতে পৃথিবীতে হয় ভাইয়া? তোমাকে সাপোর্ট, আমি ওয়েট এক কথা বলি, পৃথিবীতে তোমাকে সাপোর্ট করার মতো করতে আমারও সেম জিনিস আমি ফেস করছি। আচ্ছা আচ্ছা, কি বলে? হ্যালো, বলতেছে বলে যে যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে অ্যাকচুয়ালি তারা বুয়েটের সঙ্গে রেসে কিসের জন্য পায় না, কেন তারা মানে তাদের বেস লেভেলটা খারাপ ছিল না, তাদের এডুকেশন কোয়ালিটিটা মানে কোয়ালিটিটা কিসের জন্য ইউনিভার্সিটি থেকে মেনটেন করে না, এত ডাল হয় কিসের জন্য, কেন তারা তার এখনো মানে পর্যন্ত। কি ভাইয়া এই বুয়েটেই শুধু সার্কিট পড়ায়, কন্ট্রোল পড়ায়, আর আমি বলি পড়ায় না? তানজিল, তুমি একটু আগে যে কথাগুলো, এর সাথে আমি এগ্রি, মানে 100% এগ্রি, এটা না কোনো ডাউট নেই। আমি কি বোঝাইতে পারছি? ডাউট নেই, কিন্তু কোয়ালিটি গুলো নিজেকে ডেভেলপ করতে হবে। আমি বলি পার্সোনালি, আমি যখন একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বের হই, তখন আমার মধ্যে, আমি মনে হয় ইঞ্জিনিয়ার বানান করার মতো কনফিডেন্স আমার মধ্যে ছিল না, সত্যি কথা বলতেছি। আমার ভিতর বেসিক তো দূরের কথা, মানুষ জিরো মিন্স ইকুইলিব্রিয়াম পজিশন, আমি সব সময় বলি। আর পজিটিভ মিন্স অনেক ভালো, আর নেগেটিভ মিন্স অনেক খারাপ। আমায় পার্সোনালি আমার যে অবস্থা ছিল, অনেক নেগেটিভ অবস্থা ছিল। তার মানে কি, আমার মধ্যে আসলে কোনো বেস ছিল না। আমি কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু আমরা প্রাইভেট ভার্সিটিতে পাই না, এটা নিয়ে কোনো ডাউট নেই, যে যাই হোক না তো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কি মানে এতটা পরিমাণে কোয়ালিটিটা যদি মেইনটেইন একেবারেই যদি প্রাইভেট না, তাই ইউনিভার্সিটি, আমি বলি কোয়ালিটির বিষয় ওইটা। তাহলে আমি বলি, আমার কথা তো বুঝতে দাও, তোমার থেকে আমার এক্সপেরিয়েন্স কোনো অংশে কম না। বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে কি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে মেইনলি যে বিষয়টা হয়, সত্যি কথা, আলটিমেটলি কাউকে ফেল করায় না, ওখানে অনেক সস্তা গ্রেড পাওয়া যায়। আমার বলতে কোনো দ্বিধা নাই, এটা পাবলিকলি কথা বলতেছে বা শুনতেছে সবাই, ঠিক আছে, কোনো দ্বিধা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমরা ওই লেভেলের ডেডিকেশনটা আমরা করি না, আমরা ওই লেভেলের, মানে কি বলবো, ওইভাবে শিখি না। আর সবচেয়ে বড় কথা, ওখান থেকে আলটিমেটলি মানে মানুষ যে সামনের দিকে যাবে, সামনে দিকে ইন্সপিরেশন, মোটিভেশন, এই জিনিসটা দেওয়ার মতো লোক কেউ নাই। কোন রকম করে আমরা পাস করে কিন্তু পার পেয়ে যায়। কেউ কেউ আমার সাথে কি এগ্রি করবে না করবে আমি জানি না, আমি আমার কথাই বলতেছি ধরতে গেলে। জি ভাই, একমত। আমি যত কিছু শিখছি আফটার গ্রাজুয়েশন, আমার বিন্দু মাত্র কোনো ই নাই, বলতে দ্বিধা নাই, ঠিক আছে। সুতরাং বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে, শোনো, পাবলিক ভার্সিটিতে যে খুব বেশি পড়াশোনা হয় বিষয়টা কিন্তু তা নাই। পাবলিক ভার্সিটির অনেক পোলাপান আছে, কিন্তু পাবলিক ভার্সিটির পোলাপানদের মধ্যে কি থাকে, একটা স্ট্রং বন্ডিং থাকে, ওদের একটা স্বপ্ন থাকে, ওদের একটা গোল থাকে, এবং একজন আরেকজনকে টাইনে ধরে উঠাই নিয়ে আসে। এটা কি বিশ্বাস করো তোমরা? ওই একটা হলের কেউ যদি একটা জিনিস পারে, শিখে, জানে, ওই জায়গার সবাই জানে। কিন্তু আমাদের প্রাইভেট ভার্সিটিতে মূল সমস্যাটা হচ্ছে কি, আমাদের ওই বন্ডিংটা থাকে না, ওপেন ক্রেডিট, আমাদের হল থাকে না। বোঝা গেল বিষয়টা? তারপরে ভাই পড়তে চাই না। হ্যাঁ, এবং আমরা সস্তা পথ খুঁজি। আমরা এই সস্তায় কোনো কিছু পাই গেলে আমরা কি কেউ কষ্ট করতে চাই, ইনক্লুডিং মি? না ভাই, আমি আমার কথা বলতেছি, আমি এত কিছু চড়াতে পার করছি কি এমনি এমনি ফাও ফাও মন চাইছে তাই না, বাস্তবতার ক্ষেত্রে এসে দেখছি যে না, এগুলো না করলে সম্ভব না, তারপরে আমার এগুলো করতে হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে। যখন আমি দেখতে গেছি আমার টার্গেট এই চাকরি, তখন আমাকে এই করতে হবে, সেই করতে, তখন আমাকে বাধ্য হয়ে এগুলো শিখতে হয়েছে। আমি এগুলো কিচ্ছুই পারতাম না, মানে
ওই লেভেলে আমি যদি ইউনিভার্সিটিতে কি পড়ে আইছি আর এখন যা পড়ি বা পারি বা সলভ করি তার সাথে যদি কম্পেয়ার করি আমি একদম কমপ্লিটলি নেগেটিভ জায়গায় চলে যাব। কিন্তু হ্যাঁ, আমি সবসময় একটা কথা বলি, আমাকে যে যারা ফলো করে, দিন শেষে ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, ইট ডাজন্ট ম্যাটার, ইজ ইউর ডেডিকেশন। ম্যাটার হচ্ছে লাইগে থাকা, ম্যাটারটা হচ্ছে ইচ্ছা শক্তি। একটা পোলাপা যখন পরীক্ষা দিতে যায়, ওখানে লেখা থাকে না বুয়েট, রুয়েট, চুয়েট, এআইবি বা অন্যান্য প্রাইভেট ভার্সিটি, জাস্ট একটা পরীক্ষার হলে একটা রোল নাম্বার দেওয়া থাকে, একটা মাস থেকে আরেকটা মাসে আইডেন্টিফাই তার পরীক্ষার স্ক্রিপ্টে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সুতরাং যারা যেসব কথা বলছে একেবারে ফেলাই দেওয়ার মতো না, কারণ আমাদের স্বপ্ন খুব বেশি পোলাপানের না, আমরা খুব বেশি পরিশ্রম করতে চাই না, আমরা সহজে সবকিছু পাইতে চাই, যার ফলে আমরা পরিশ্রম করতে চাই না ভাইয়া, যার ফলে আমাদের এই দুর্দশা। আমি কি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? কিন্তু তোমাদের উদাহরণ দেওয়ার মতো অনেক কিছু আছে। বহুত প্রাইভেট ভার্সিটির পোলাপান আছে যারা তার সক্রিয় গুণে, নিজস্ব চেষ্টায় আজ ভালো ভালো জায়গায় আসছে। এটা প্রতিষ্ঠানের জন্য হয় নাই, এটা তার ব্যক্তি নিজের জন্য, নিজের চাওয়াতে, নিজের পরিশ্রমে, নিজের মাসের পর মাস, দিনের পর দিন, বছর পর বছর ডেডিকেশনের জন্য সে আজকে ওই জায়গাগুলোতে যাইতে পারছে। আমি কি বুঝাইতে পারছি? সো প্র্যাকটিক্যাল কথা ওইটা, ওরা যা বলে একেবারে ফেলাই দেওয়ার মতো না, কিন্তু এর থেকে অনেক উদাহরণও আছে, বাট সেটা কিন্তু খুব বেশি না। কিন্তু বিষয়টা এরকম না যখন পড়ছে প্রাইভেট সেক্টর পারে না, আরে পারে না, পারানোর পিছনে যে আমি পারতে হবে, পারার জন্য আমি কয়জনে কি করি? আমরা খালি হতাশ হয়ে ঘুরে বেড়াই, কিন্তু ওই 6 মাস হতাশ হয়ে ঘুরে না বেড়াই আমি যদি প্রিপারেশন নিতে থাকি, চাকরি হয় 6টা, আমরা কি সেই কাজটা কয়জনে করি? কয়টা ছেলে করি? কথা কি সত্যি কিনা ভাইরা? জি হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। এই যে নাফিউল এবং ওর কয়েকটা 3টে ফ্রেন্ড ওরা একসঙ্গে ভর্তি হয়েছে, ওদের জাস্ট নাও গ্রাজুয়েশন শেষ হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গেই ওরা সিস্টেম অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ওরা জানে একদিনও আমাকে ওয়েস্ট করা যাবে না, একদিনও টেনশন করে কোনো লাভ নাই, বরং আমি যদি ঠিক মতো সব ঠিকঠাক করি, পরীক্ষা দিতে পারি, চাকরি পাবো। কুয়েটের এরকম অনেকগুলো ছেলে পেলে আসছে, ঠিক আছে, নাহিন আরো কে যেন আসছে, ওরা আসছে কিনা আমি জানি না, ঠিক আছে, অনেকগুলো ছেলে আছে, ওরা কিন্তু ওইভাবে ভর্তি হয়ে গেছে। অন্যান্য জায়গার এই যে তানজিলা বা ব্র্যাকের আর একটা স্টুডেন্ট আছে, ওরা কিন্তু রানিং মনে হয় খুব সম্ভবত স্টুডেন্ট। তানজিলা, তোমাদের কি গ্রাজুয়েশন শেষ না চলতেছে? শেষ। বাট আমার কাছে অনেকেই 7-8 সেমিস্টারে থাকা সময় কিন্তু অনেকেই জয়েন করে, বোঝা গেল? মানে আমি বলতেছি না তাই না যে জয়েন করলে চাকরি হবে, বাট ওদের একটা ইচ্ছা শক্তি আছে যে না, আমি আগে থেকে চেষ্টা করি, পরিশ্রম করি, একটা জায়গায় যাইতে পারবো। ঠিক আছে, জাস্ট মিনিট, ফোন আসছে। লুপা ক্লাস আমাদেরকে ধোঁকা দেওয়ার মতো কেউ ছিল না, মানে এখন যে মোটিভেশনটা আপনার কাছ থেকে পাচ্ছি, এই মোটিভেশনটা ওই টাইমে দেওয়ার মতো কেউ ছিল না, যে এরকম ভাবে, কারণ তখন অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, তারপরে মানে এইগুলো নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। যে কালকে সবাইকে বলি ভাই, সবাইকে বলি, শোনো, আবার বারবার বলি, আগে গ্রাজুয়েশনটা শেষ করো, সার্টিফিকেটটা নাও। কারণ কি, দিন শেষে তুমি যতই যা পারো, সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমার এগুলোর ভ্যালু নাই। কিন্তু দিন শেষে আমরা ভার্সিটি ইনস্টিটিউশনে যতই গালি দেই না কেন, কিন্তু দিন শেষে কিন্তু পেটে ডাল ভাত বা বাইচে থাকার সব অবলম্বন কিন্তু ওই সার্টিফিকেট। এটা কি বিশ্বাস হয়? এটাকে বিশ্বাস হয়? জি ভাই। সুতরাং আগে গ্রাজুয়েট হইতে হবে, গ্রাজুয়েটটা হও, আগে ভালো করে শেষ করো, এরপরে এটা ধরো। ঠিক আছে, মানে আবার অনেক হয়তো কি এই জিনিসগুলো কিন্তু একটা জানতে, বুঝতে, শুনতে শুনতে কিন্তু একটা কয়েকটা মাস কিন্তু সময় লাগে যায়। ঠিক আছে, সুতরাং কেউ যদি আগে থেকে স্টার্ট করে তাতে ক্ষতি নাই, সে অনেক নাম জানে, টার্ম জানে। আরে গ্রাজুয়েশন পরে শেষ করার পর থেকে তো আমরা জানতাম না কি বই পড়তে হয়, কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, কোন রাইটারের নাম আছে, কিছুই জানতাম না, ওগুলো আমরা কিছুই পড়তাম না। বাট বই দেখি যেসব রাইটারের বই ফলো করে, ওইসব জায়গাতে হুবাহু কোশ্চেন দেয়, ওরা সব পারে, এই পারে সেই করে, অনেক অনেক বিষয় আছে আসলে। ঠিক আছে, বাস্তবতার কাছে যে মানে কি বলবো, যে বলে না মানুষ ই খাইতে খাইতে শিখে, ঠেকাই পড়ে পড়ে শিখে। তা আপনার ভাই যার সাথে কথা, সে ওইরকম একটা লোক, সে ন্যাচারালি অত ট্যালেন্ট না, বাই পড়াতে ট্যালেন্ট না, কিন্তু দিন শেষে ঠেলাই পড়ে পড়ে বাড়ি খাইতে খাইতে সব শিখে গেছে, যেটা আমার ভাগ্না ভাগ্নি এখন বাস্তবতার ক্ষেত্রে তাদের যেটা করতে হবে। ঠিক আছে, একই কথাটা কিন্তু একই। ঠিক আছে, সুতরাং আমি আবারও বলি ভাইয়া, নিজেকে তৈরি করতে পারলে সবকিছু হবে, নিজেকে তৈরি করতে না পারলে কিছুই হবে না। এই যে আমাদের সাথে ই করছে, হ্যাঁ বুয়েটের প্রবলেম সবচেয়ে বেশি। কি কারণে বেশি? কারণ ওদের টেকনিক্যাল জায়গায় পড়তে হয় না, ওরা খালি নন টেকনিক্যাল একটু কিছু পড়লেই হয়েছে, ওদের বেসিকটা স্ট্রং থাকে, যে যাই বলুক আর না বলুক।
আমাদের তো বেসিক কোনো কিছুই থাকে না, বরং নেগেটিভ থাকে। তাহলে আমরা এটা অনেক বড় একটা সময় চলে যেত বেসিকটা ডেভেলপ করতে করতে। জি ভাই। ঠিক আছে, সুতরাং এটা অনেক বিষয় আছে, কিন্তু দিন শেষে আমি আপনাদের এতটুকু অ্যাসিওর করি ভাই, পরীক্ষায় যা আসে, যত নিয়ম আছে, যত টেকনিক আছে, যত সহজবোধ যা আছে, সবকিছু আমি টু দা পয়েন্টে সাজাই গোছাই শিখাই। এটা নিয়ে কি কারো দ্বিমত কোনো পোষণ করার কোনো সুযোগ আছে? না ভাইয়া। না ভাই। বাট দিন শেষে আমার কাজ কিন্তু একটা আছে, মেন্টরিং করা, গাইডলাইন দেয়া, ইন্সপিরেশন দেয়া, তাই না, মোটিভেট করা। এর থেকে কিন্তু বেশি কিছু করার ক্ষমতা নাই। আমি পড়াই দিলাম, শিখাই দিলাম, আপনি বাসায় প্র্যাকটিস করলেন না, আপনি দেখলেন না, ই করলেন না, তাতে কিন্তু কিচ্ছুই যাবে আসবে না। ঠিক আছে, আবার যারা এগুলো করবে দিন শেষে তারা কিন্তু সফল। ঠিক আছে, আচ্ছা আর কার কি কথা ভাই? আচ্ছা ভাইয়া, হুম। হ্যাঁ এই যদি ভাইয়া ক্লাস শুরু করতে ভাইয়া যদি একটু সময় নেন তো এটা ভাই সমস্যা নেই, মানে ভাইয়া আপনি একটু ফ্রি টিরি হয়ে তারপর ভাইয়া ক্লাসটা শুরু করেন ভাই, তো সমস্যা নেই আমাদের। এটা তো বলার অপেক্ষায় রাখেন, আমি তো একটা মডিউল ঠিক মতো শেষ না করে আরেকটা ধরি না। বোঝা গেল? না ভাই বলতেছে ভাই আপনি একটু ফ্রি হয়ে যখন ভাই মানে আগে যে আমরা ক্লাস জন্য মানে প্রেশার দিচ্ছে ভাই এরকম না, আপনি আরেকটু হয়তো সময় নিয়ে ফ্রি হয়ে বা তারপরে ক্লাস শুরু ওটা করেন নিয়ে এরকম। টেনশন নাই, ওটা নিয়ে টেনশন নাই, ওটা আমি আমার মতো করে ম্যানেজ করে বুঝে নিব। ওটা নিয়ে জি ভাই। আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ 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 বলতেছি, আপনি যে পিডিএফটা দিয়েছিলেন আলেকজান্ডার সাদিকুর বইটা, ওইটা ছিল এডিশন 4th এডিশন, কিন্তু আমার কাছে 6th এডিশনের একটা বই আছে। কিন্তু আমি ওই আপনার যে পিডিএফ এবং 6th এডিশনের যে বইটা, আমি কিন্তু দুইটা একটা মিল খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে 6th এডিশনে কিছু কিছু কম আমি আছে। আমি একটা কথা জি ভাই বলি, আমারটাও 6th এডিশন। আমি একটা কথা বলি, অসুবিধা নাই, শুনেন। বই যত আপডেট হবে ততই ভালো, লেটেস্টটা ফলো করেন। আমি হয়তো অনলাইনে একটা সার্চ দিচ্ছি, সামনে যেটা আছে ডাউনলোড করছে, এখানে আপলোড করে দিচ্ছি। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? নাম্বার 1। নাম্বার 2, দেখেন আমি আপনাদের ওই বইতে যে ম্যাথ থাক না কেন, ওই ম্যাথ সলভ করার মতো বেসিক আপনাদের দিচ্ছে কিনা, এটা হলো মূল বিষয়। আমি কি বুঝাইতে পারছি? দিন শেষে আপনারা যত পারেন প্র্যাকটিস করবেন। আমি কোনটা আপলোড করলাম সেটা খুব বেশি জাস্ট আপনাদের সুবিধার্থে আপলোড করে দিয়েছে। বিষয়টা এরকম না যে 4th এডিশনে করতে হবে। সবসময় লেটেস্ট বইটা সবসময় ভালো হয়। লেটেস্ট বইতে আপডেটেড কিছু এক্সাম্পল থাকে, এক্সারসাইজ থাকে, অনেক বেশি এক্সাম্পল থাকে। ক্লিয়ার বিষয়টা? কিন্তু আমার মনে হচ্ছে ভাই আমি 6th এডিশনে কিছু কম পাচ্ছি, কিছু কিছু সার্কিট 4th এডিশনে, কিন্তু আমি 6th কম পাচ্ছি না এরকম। শোনেন আমি একটা কথা বলি, এখন 6th আর 4th দেখে চিন্তা করে লাভ নাই। যে কোনো বই একটা ধরে খুব ভালো করে শেষ করলে আপনি 6th এডিশন যে করতে হবে 4th এডিশন সে করতে পারবে, এটা কোনো বিষয় না। আমি কি বোঝাইতে পারছি? ম্যাক্সিমাম জিনিসই কিসে আছে, ম্যাক্সিমাম জিনিসই কভার করা আছে, একদম 100% সব রুলই কভার করা আছে। আপনি যে বইটাই নেন না কেন, যে বইটা আপনার হাতে আছে না কেন, ওইটা আগে আপনি ভালো করে শেষ করতে পারতেছেন কিনা এটা হলো বিষয়। এরপরে যত বই পড়বেন, আলেকজান্ডার সাদু কেন, যত সার্কিট বই আছে, তত সার্কিট বই যত বেশি ঘাটবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, ডে বাই ডে আপনার লেভেলটা কিন্তু তত ইমপ্রুভ হবে। আমি বুঝাইতে পারছি? আমি শোনেন আপনাদের যে নোট দিয়ে দেয় এগুলো আসলে কি জাস্ট একটা সিস্টেমেটিক অর্ডার মেইনটেইন করি, কিন্তু দিন শেষে আমি যে ক্লাসগুলো নেই, যে লাইভ ক্লাসগুলো নেই বা রেকর্ড ক্লাস দেই, সবচেয়ে মূল্য আমি যে কথাগুলো বলি, আমি যে প্যাচারগুলো পারি, এগুলোই কিন্তু দিন শেষে সবচেয়ে ভ্যালুয়েবল। এটা তো বিশ্বাস করেন আপনারা? জি ভাই। এটাই সবচেয়ে, সবসময় এগুলোর প্রতি গুরুত্ব দিবেন এবং এই রিলেটেড যত রেফারেন্স আছে আপনার ফলো, কিন্তু একসাথে কিন্তু 4-5টা রেফারেন্স ফলো করতে যাবেন না, পাগল হয়ে যাবেন। আগে যে কোনো একটা বই, ফার্স্ট প্রায়োরিটি যে বইটা আছে ওটা ভালো করে শেষ করবেন, এর পরবর্তীতে রিভিশনের সময় আপনারা অন্যান্য যত খুশি তত বেশি বই ফলো করতে পারবেন, কারণ এট এ টাইমে সব করে উঠতে পারবেন না, কুলাই উঠতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, আরেকটা জিনিস কি ভাইয়া, যেমন আজকে আসলেন আপনি আমাদের মাঝে, একটু ফ্রি হইলেন, কিন্তু ক্লাসটা আপনি স্টেবল হয়ে যদি আসেন হ্যাঁ তাহলে মোটামুটি একটা মানে ক্লাসের মধ্যে থাকলে আমাদের সাথে কথা হলো একটু ভালো লাগবে আর কি। সেটা তো আমি শুরু করব বলেই মোটামুটি ইনিশিয়েটিভ নিচ্ছি, ওইভাবেই তো আগাচ্ছি ইনশাআল্লাহ। একা একা থাকলে অনেক সময় ভাইয়া মন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। হ্যাঁ আমি তো ওইটাই করবো। আমি তো বললাম দিন শেষে এগুলো আমাকে আনন্দ দেয়, আমাকে ভালো রাখে। ঠিক আছে, আমি তো এগুলো করবোই, নিজেকে ভালো রাখার জন্য হইলেও এগুলো করব। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে গোছাই নিব। আমি কালকে যদি পারি কালকে ক্লাস নিব, নাহলে পরশু দিন ক্লাস নিব। আমি আমার রিদমে ফিরে যাবো, এটা নিয়ে কোনো টেনশন নেই আল্লাহর রহমতে। বুঝা গেল? কারণ বাস্তবতা প্র্যাকটিক্যাল এটা মানতেই হবে। আমাকে শোকও পালন করতে হবে, আমাকে দায়িত্ব পালন করতে হবে, আমাকে বাস্তবতাও বুঝতে হবে, আমাকে নিজেকে বাইচেও থাকতে হবে।
আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ক্লাসটা যদি শনি সোম বুধ করা যায় সেটা মনে হয় ভালো হতো। না, আমি আসলে দীর্ঘদিন ধরে এইভাবে করতেছি, তো আমার অনেক কিছু শিডিউল এটার সাথে জড়িত আসলে। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। হুট করে চেঞ্জ করা যায় না, বাট ভবিষ্যতে দেখা যাবে আসলে। শোনেন, একটু সমস্যা থাকতেই পারে দু একজনের। আমার অনেক সময় আমার নিজেরও সমস্যা হয়, সবাই জানে, তখন আমার ক্লাস শিডিউল চেঞ্জ করে দিতে হয়, সেটা আলাদা বিষয়। বাট আপনাদের জন্য এই কারণে কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিই, এবং সেগুলো কিন্তু এই যে সার্কিট কোর্স শুরু হয়েছে, পরবর্তী সার্কিট কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আগামী 4 মাস 5 মাস কিন্তু আপনার গুগল ড্রাইভে কিন্তু থাকবে জিনিসগুলো। বুঝতে পারছি? এবং আপনারা যারা অ্যাটলিস্ট আমাকে ফলো করছেন, আমার লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের মধ্যে খুব বেশি কিন্তু তফাৎ হয় না, আপনাদের কিন্তু খুব বেশি প্রশ্ন করতে হয় না। কথা সত্যি না মিথ্যা? সত্যি ভাই। জি, ঠিক আছে, হ্যাঁ সত্য। কারণ কি, বেশি প্রশ্ন করার অর্থটা কি আপনি বুঝেন নাই, ও একটা প্রশ্ন করবো, ওটা ভাই এটা কেন। কিন্তু একজন টিচার যদি সবার মনের কথা যদি একবার কয়ে বুঝাই দিতে পারে, তখন আপনি কেন আমার প্রশ্ন করতে যাবেন? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাই। So, আমি কিন্তু সবাইকে কিন্তু একটা লেভেলে ধরে আমি সেভাবে আগাই কিন্তু, ঠিক আছে, এভাবে আগাই যাতে সবার কাছে বোধগম্য হয়। আমি কিন্তু বারবার বলতেছি, ঠিক আছে। এবং আমি যে স্টাইলে পড়ে যেভাবে পড়ে, এটা নাকি আপনাদের আর কোনো সমস্যা আছে? 2 বছর ধরে কিন্তু একই স্টাইলে পড়াচ্ছি আল্লাহর রহমতে। না ভাই, ঠিক আছে ভাই। আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করার পরে আর কোনো প্রশ্নই থাকে না মনের মধ্যে ওই টপিক নিয়ে। দেখছেন, তাহলে আপনারা এই কথা বলতেছেন, আমি কিন্তু বলতেছি না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমার ভাগনা পল্লব সরকার, পার্থ, শোনা যাচ্ছে আমাকে? পার্থ, শোনা যাচ্ছে? আচ্ছা, জি মামা, শুনতে পাচ্ছি মামা। কত দূর আগাইছে ভাগনা? আগাইছি মামা, ওই নতুন চাকরি একটু ঝামেলায় ছিলাম, হ্যাঁ হ্যাঁ, পরে আপনিও দেখলাম অনেক ঝামেলায় ছিলেন, তেমন আর আগাইতে পারি নাই, এখন আবার শুরু করবো আর কি। হ্যাঁ শুরু করো। আসলে একটা স্পিড একটা বড় একটা বিষয় আসলে, কারণ আমি জানি যে আমি ঢিল হয়ে গেলে আমার কত ভাই ব্রাদার ঢিল হয়ে যাবে, এটা তো সত্যি কথা। জি জি, অবশ্যই সত্যি কথা। হ্যাঁ, কিন্তু আসলে আমার কিছুই করার ছিল না, আসলে আমি সবসময় অনুভব করতেছি, বাট আসলে আমার খুব বেশি কিছু করার ছিল না, না হলে আমি আসলে আমি আপনাদের জন্য কিছু করতাম, ঠিক আছে। বাট হোয়াট এভার, যাই হোক, ইট ইজ দ্য পার্ট অফ লাইফ, ঠিক আছে, আমাদের এটা মাইনে নিতেই হবে, এরপরে সবকিছু আসলে করে আগাই যাইতে হবে আসলে। ঠিক আছে, আমরা কালকে বা পরশুদিন আমি ক্লাস অ্যানাউন্স দিয়ে দিব, একই টাইমে ক্লাস হবে সাধারণত, ঠিক আছে, একই স্টাইলে। এবং আপনারা দোয়া করেন যে আমি যেন আমার নিজস্ব গতিতে আপনাদের সাথে করতে পারি ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ আমি পারবো, সেই বিশ্বাস আমার। ইনশাল্লাহ মামা পারবেন। ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, আর কারো কি কোনো কিছু জানার আছে? আজকে আর কোনো ক্লাস করবো না আসলে। ভাইয়া, হ্যাঁ বোন। ভাইয়া আপনার ওই যে একটা এক্সেল শিট ছিল, ওখানে এক্সাম্পল এক্সারসাইজ এন্ড প্র্যাকটিস প্রবলেম গুলো দেওয়া ছিল, ওইটা কি একটু ড্রাইভে আপলোড করেছেন? মানে আমি যদি না থাকে আমাকে বলো, আমি করে দিই। এটা মনে হয় নাই, আমি আর কি দেখেছিলাম তো, আমি করে দিই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে প্রয়োজনে একটা নক দিয়ে রাখো তো, ঠিক আছে, আমি যদি রাতের বেলা যদি মনে থাকে করে দেবো, ইনকেস যদি ভুলে যায় কালকে একটু করে দিও, দরকার আছে অফিসে বসে করে দেবো। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কিছু, যে আমার বোনের একটা রিকোয়ারমেন্ট ছিল বলছে, এরকম কারো কোনো কিছু থাকলে বলো, কোনো সমস্যা নেই ভাইরা, আমরা আজকে পড়তেছি না, হ্যাঁ, আমরা নেক্সট দিন থেকে পড়বো ইনশাল্লাহ। ভাইয়া, মুস্তাফিজ। জি ভাইয়া, আপনি হচ্ছে এক্সামটা হচ্ছে কিভাবে নেন সেটা একটু বললে ভালো হতো, কারণ হচ্ছে আমি বলি, এক্সামটা তো আসলে ওই আমি ড্রাইভে আপলোড করে দেই কোর্সে, ঠিক আছে, কোন টপিকস এর উপরে ক্লাস পরীক্ষা হবে আগে থেকে অ্যানাউন্স করে দেই, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেই, সে সন্ধ্যাটাতে ক্লাস শুরু হয়, দেখা গেছে আমি 8টার দিকে আমি কোর্সে আপলোড করলাম, করে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম, তো সবাই এটা ডাউনলোড করে পরীক্ষা দিয়ে ছবি তুলে আবার আমাকে মেইল করে পাঠাই, ঠিক আছে। এরপর আমি ওটা ইভ্যালুয়েট করে আমি জানাই যে কে কত পাইছে, এবং ওই যে অ্যাকচুয়াল যে স্ক্রিপ্টটা যেটা মানে সবার সবগুলো কারেক্ট হয়েছে, ওটা আবার আমি আপলোড করে দিই, গুগল ড্রাইভে আপলোড করে দিই। ও আচ্ছা ভাই, সার্কিট মডিউলের কয়টা এক্সাম দেন? মানে আমি নরমালি প্রত্যেকটা টপিকস এর উপরে ইঞ্জিনিয়ার নেই বা নেয়ার কথা, বাট সার্কিটের উপরে নিতে পারিনি, যে বললাম যে ঈদের সময় কি রোজার সময় ছিল, এই ছিল, বাট মিনিমাম 10টা করে তো পরীক্ষা হবেই, বাট এখনো স্টিল টাইম আছে, আমি এর মধ্যে পরীক্ষা নিয়ে নিব। শোনেন,
আমি কোর্স জি ভাই। করে রাখলো, আপনারা লয়াল থাকলে আপনারা তো যে কোনো সময় পরীক্ষা দিয়ে নিজেকে টেস্ট করতে পারবেন না? জি ভাই, ওই রেকর্ডেড ক্লাস দেখতেছিলাম তো এই জন্য একটু চিন্তা করতেছিলাম যে এক্সাম না আমি কিভাবে। শোনেন, গুগল ড্রাইভে সবকিছু আপডেটেড থাকবে, আমি এখন সবকিছু আপডেট করে দিব, ঠিক আছে? জি ভাই। এবং আমি প্রত্যেকটা জিনিস অ্যানাউন্স করে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? সো নো টেনশন। মানে আমি ইনশাআল্লাহ সবকিছু মিলেই আসলে আমি আগাচ্ছি। আমাকে যেহেতু আপনারা একটু সময় দিচ্ছেন, ধৈর্য ধরতেছেন, আর একটু সময় দেন, আমি সবই গোছাই নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং আমরা যারা চিনেন, আই এম সো মাচ ডেডিকেটেড, আমি খুব বেশি পরিশ্রমী এবং আমি খুব মানে হাসি মুখে পরিশ্রম করতে পারি। আমার আল্লাহর রহমতে খুব বেশি ক্লান্তি নাই, আমার খুব বেশি, আমার যথেষ্ট পরিমাণে এনার্জি স্পিড আছে। কিন্তু শুধুই না, আমি কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করি, ঠিক আছে? আমি কিন্তু মানে আমার মুখ কিন্তু কখনোই বন্ধ হয় না, বোঝা গেল? বাট অনেক ক্যালকুলেটেড ওয়েতে খাওয়া দাওয়া করি, ঠিক আছে? অনেক নিউট্রিয়েন্টস ফুড গুলা খাই, অনেক হাইজেনিক ফুড গুলা খাই, হাবি জাবি জিনিস খাই না, ঠিক আছে? তো আল্লাহর রহমত, আল্লাহ সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আসলে, ঠিক আছে? তো আমি পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, সুস্থ। এর বড় নিয়ামত হইতে পারে না, এবং সুস্থ না থাকলে বোঝা যায় যে আসলে অসুস্থতা মানুষের কতটা ভোগায়। হ্যাঁ, আর তার থেকে বড় সফলতা হচ্ছে বাইচে থাকা, ঠিক আছে? যে আজকেও আণবিক শক্তি কমিশনের তিনজন প্রকৌশলী মারা গেছে, অফিসার মারা গেছে সাভারে, ঠিক আছে? তো এরকম তো ঘটতেছে, কি বলবো? সুতরাং পৃথিবীতে বাইচে থাকার মতো আর বড় সফলতা কিছু হইতে পারে না, ঠিক আছে? মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। আর হচ্ছে আমাদের চেষ্টা আমি সবাইকে বলতেছি, সর্বোচ্চ ইফোর্ট, সর্বোচ্চ চেষ্টা এবং ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে। দেয়ার মালিক আল্লাহ, উপর আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা রাখতেই হবে আমাদের, বোঝা গেল? যে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলা পরীক্ষা নেয় ভাই, যে যতই বলি আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, এবং এই পরীক্ষার মধ্যে হাল ছাড়া যাবে না। আমি এই যে গত 1 মাসের মধ্যে দিয়ে আমাদের উপর দিয়ে, ফ্যামিলির উপর দিয়ে যে পরিমাণ একটা পর একটা যাচ্ছে, বাট তারপর আলহামদুলিল্লাহ আল্লাহই সবকিছু থেকে উদ্ধার করবে। আল্লাহ এর থেকে, শুধু তাই না, আমার নিজের ফোনটা পর্যন্ত নষ্ট হয়ে গেছিল, মানে স্ক্রিন একদমই হয়ে গেছে, বুঝা গেল বিষয়টা? আর নয়, আর যাই হোক, আমার এখন নতুন ফোন কেনার মতো আগ্রহ বা কোনো ইচ্ছা বা কোনো ধরনের কোনো মানে ফ্যাসিনেশন এট লিস্ট নাই, এতটুকু তো বুঝতে পারেন। জি ভাই। কিন্তু আমাকে মানে বাধ্য হইতে হয়েছে, বিষয়টা হলো এরকম, ঠিক আছে? সুতরাং আল্লাহ পরীক্ষা নেয়, আল্লাহ ধৈর্য দিবে, আল্লাহ উত্তর দেয়। এবং সেম ফর ইউ, আমরা প্রত্যেকটা লোকে কিন্তু একটা যুদ্ধ অবতীর্ণ, চাকরি পাওয়া, একটা কেরিয়ার, একটা লাইফের স্টেবিলিটি, এটা অনেক বিষয়। দেখেন আমাদের ওখানে এখন সেকেন্ড ব্যাচ জয়েন করছে আমাদের রামপালে, ওরা ট্রেনিং করতেছে, এবং ম্যাক্সিমামই তো আমার পরিচিত, সবাই আমাকে চিনে আসলে, ঠিক আছে? তো আলটিমেটলি ওদের সাথে আমি দেখা করতেও যাইতে পারিনি, আসলে ট্রেনিং চলতেছে, আমার মানসিক অবস্থা এরকম না। তো হঠাৎ আজকে একটু মেডিকেল সেন্টার গেলাম, পাশে ওদের ট্রেনিং সেন্টার, হঠাৎ করে এসে, আরে অপু ভাই আপনি কেমন? আমি কিন্তু চিনি না, দেখি নাই, কিন্তু আমাকে কিন্তু সবাই চিনে। মানে আমি বলতেছি এই যে ভালোবাসাটা, ঠিক আছে ভাই, আপনার কথা কত শুনছি, ফোনে কত কথা বলছি, আপনার গাইডলাইন ফলো করছি, আপনার ক্লাস দেখছি, ঠিক আছে? মানে এই যে একটা ভালোবাসা, আমার স্পিড, আগ্রহ, ইন্সপিরেশন তখন অটোমেটিক বাড়ায় দেয়। আমি বুঝাইতে পারছি বিষয়টা? তো আলটিমেটলি চেষ্টা করতে হবে আমাদের, হাল ছাড়া দেয়া যাবে না। আমি সবাইকে একটা কথাই বলি, যে আসি মানে 100% ডেডিকেশন দিয়ে কাজ করব, আর যে থাকতে পারবো না, মনে হচ্ছে পরিশ্রম করতে পারবো না, তার শুধু অর্ধেক থেকে কোনো লাভ নেই, হয় হিরো না হলে জিরো, মাঝখানে থাকার কিছু কোনো সুযোগ নাই আসলে এখানে, বোঝা গেল? পার্শ্ব চরিত্র, পার্শ্ব নায়ক বলে কিছুই নাই এখানে, ক্লিয়ার? সুতরাং আমি আবারও বলতেছি, চেষ্টা করে কেউ বৃথা হয় না, আমি আমার নিজের চোখে দেখা ভুরি উদাহরণ আছে। আবারও বলি, প্রতিষ্ঠান বা ভার্সিটি বা ইনস্টিটিউশন এটা কোনো ম্যাটার না, আবারও বলতেছি, যে নিজেকে যত বেশি কোয়ালিটিফুল ডেভেলপ করতে পারবো, সেখানে যাইতে পারবো। আমি আমার এখানে প্রাইভেট ভার্সিটির একমাত্র প্রতিনিধি, কেন সম্ভব হয়েছে? একমাত্র আমার ডেডিকেশন দিয়ে, কিন্তু ঠিক আছে, পরিশ্রম দিয়ে। আপনি অনেক বড় উদাহরণ। হ্যাঁ, আমি মনে করি এর থেকে আর বড় পোস্টার হওয়ার দরকার নাই প্রাইভেট ভার্সিটির আমার ভাই ব্রাদারের জন্য, ঠিক আছে? সুতরাং ভাই আমি আবারও বলি, বারবারও বলছি, একটা খাতায় কোথাও ইউনিভার্সিটির নাম কোনোদিন লেখা থাকে না, বায়োডাটা লেখা থাকে না, ঠিক আছে? সুতরাং ওগুলো মানুষ্য সৃষ্টি, আর কিছুই না। চাকরি পাইতে আর যাই হোক 2 পয়সা চা কাউকে খাওয়াইতে হয় না, খাতায় মার্কস রাখতে হয়, ভাইবা বোর্ডে মার্কস পাইতে হয়। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? একদম টু দা পয়েন্ট, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আর কি কেউ কিছু বলবে আমাকে, কোনো ভাইরা? কারো আর কোনো কিছু কি জানার আছে? ঠিক আছে, খুব বেশি মনে হয় নাই। ঠিক আছে, আমি বাকি সবকিছু আমি এসে জানাই দিব, আমি
গ্রুপে অ্যানাউন্সমেন্ট ভাইয়া, বলো ভাই। আমি একটু আপনার সঙ্গে একটু 2 মিনিটের মতো কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলো। মানে পার্সোনালি একটু 2 মিনিট কথা বলতে চাচ্ছিলাম। এখন বলবা না পরে ফোন দিবা? সেক্ষেত্রে কি হোয়াটসঅ্যাপে আপনাকে হ্যাঁ পরে পরে ফোন। ফোন দিয়ে বলি ভাইয়া হোয়াটসঅ্যাপে? ওকে 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আমি সবার জন্য, মাই ডোর ইজ ওপেন ফর অল। আমার সাথে কথা কওয়ার জন্য বা কিছু জানতে হইলে এই করতে অনুমতি নেওয়ার দরকার নেই, সরাসরি যে কেউ আমাকে ফোন দিবা। ক্লিয়ার বিষয়টা? এবং শুধু তোমরা না, যে কোনো কেউ ভাইয়া, মানে আমার যতটুকু সাধ্য আছে, যতটুকু অভিজ্ঞতা আছে, এতে আমি যতটুকু পরে আমি সর্বোচ্চ চেষ্টা করবো সবাইকে হাসি মুখে একটা গাইডলাইন দেওয়ার জন্য আসলে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা থাকবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার জন্য দোয়া রাখো, আমার পরিবারের জন্য দোয়া রাখো, আমার ভাগ্না ভাগ্নি দুইটা সবচেয়ে বেশি পরিমাণে ওদের জন্য দোয়া রাখো। ঠিক আছে, আল্লাহ রহমত দিবে ইনশাআল্লাহ। এই তো, তাহলে ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি নাকি? জি ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত বেশি পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। ঠিক আছে, এটা আসলে অনেক বড় একটা জিনিস, আমাকে সবকিছু রিকভার করতে আসলে সহযোগিতা করতেছে। কিন্তু দিন শেষে আমি আমার জায়গাটার কথা মনে করাই দেই, আমি যথেষ্ট পরিমাণ দায়িত্ববান, রেসপন্সিবল। ঠিক আছে, সো লিস্ট এইসব নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না, টেনশন আমার উপর ছেড়ে দাও। আমি কিভাবে আগায় নিয়ে যাই সেটা আমি আমার নিজের সহিতে আগায় নিয়ে যাই ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।